FM, haunted by Airtel. এনিওয়েজ, আমাদের কাছে বেশ কিছু ইমেল রয়েছে। সেই ইমেলের মধ্যে থেকে আমরা কিছু ইমেল পড়বো আজকে। যে ইমেলগুলোতে যারা আসতে পারেন না তারা তাদের ঘটনাগুলো শেয়ার করেছেন এবং চেয়েছেন যে আমি যেন পড়ে শোনাই। আমাকে এরকম একটা ইমেল করছি, লিখেছেন যে রাসেল ভাই, জিজ্ঞাসা করবো না কেমন আছেন, বিকজ আমি জানি আপনি ভালোর দলে। আমি শাহিন, হোম টাউন ফরিদপুর, এখন ঢাকায় থাকি এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি বিবিএ করছেন। আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনাটা 1979। আমার দাদু তখন পুলিশে ছিলেন। দাদুর বাসাটা ছিল ফরিদপুরের দক্ষিণ ঝিলতুলি নামক এলাকাতে। ওই এলাকাটাতে তখন হাতে গোনা 5-6টি বাড়ি ছিল। যা ছিল তা হলো বড় ছোট গাছ দিয়ে ভরা জঙ্গল। তার মধ্যে আমার দাদুর বাড়ি ছিল একটি। দাদুর একজন বন্ধু ওই এলাকায় বাড়ি করেন। ঘটনাটি দাদুর এই বন্ধুর সাথেই ঘটে। দাদুর বন্ধুর একটি মেয়ে ও 2টি ছেলে ছিল, কিন্তু মেয়েটিকে নিয়ে তারা একটু প্রবলেমে ছিল। মেয়েটা অনেক রাতে ঘর থেকে বের হয়ে যেত। অনেক কিছু করেও এর কোনো সমাধান হয়নি। এই কারণে মেয়েকে তার বাবা মা তাদের সাথে নিয়ে একসাথে ঘুমাতেন এবং দরজাটি ভেতর থেকে প্রতিদিনই তালা মেরে রাখতেন। একদিন অনেক রাতে আমার দাদুর বন্ধু ঘুম থেকে উঠে দেখলেন যে তার মেয়ে বিছানায় নেই, দরজাটাও খোলা। তিনি তার ওয়াইফকে ডাকলেন। বাসার সবাই উঠল। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে পাওয়া গেল না। এভাবে 4-5 দিন হয়ে গেল। মেয়েটির বাবা মা কিছুতেই ঘুমাতে পারেন না। প্রতিদিন রাতেই মেয়েটির বাবা বাসার বারান্দায় গিয়ে বসে থাকতেন এবং এটা বারান্দাটা ছিল এরকম যে তার সামনে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখা যেত। একদিন রাতে এভাবেই বারান্দায় বসেছিলেন এবং তিনি চিন্তা করছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন যে একটু দূরে গাছপালার মধ্যে একটু ফাঁকা জায়গায় অন্ধকারে কে যেন সামনের দিকে তাকিয়ে আছে। অন্ধকারে এটা এতটা বোঝা যাচ্ছিল না, শুধু এক ছায়ার মতো দেখা যাচ্ছিল। তিনি ভাবলেন, এত রাতে এখানে কে আসবে? একটি সময় তার মনে হলো এটা তার মেয়েও তো হতে পারে। এটা ভেবে সে বের হয়ে মানুষটির কাছে যেতে লাগলেন। এবার তিনি হালকা হালকা দেখতে পেলেন যে ওই মানুষটির চুলগুলো মেয়েদের মতো এবং হাইটটাও তার মেয়ের মতোই লাগলো। এটা দেখে সে একটু জোরে হাঁটতে লাগলেন, কিন্তু তিনি যতই হাঁটছেন মেয়েটি তার থেকে ততই দূরে চলে যাচ্ছে এবং দূরত্ব কোনোভাবেই কমছে না। এমন সময় তিনি উপলব্ধি করলেন যে সে অনেকটা দূরে তিনি চলে এসেছেন। তবু তিনি যেতে লাগলেন। এবার সে দূরে ছোট একটা কুঁড়ে ঘরের মতো একটা জায়গা দেখতে পেলেন, যার মধ্যে একটু আলো দেখা যাচ্ছিল। তিনি দেখলেন মেয়েটি হেঁটে হেঁটে ওই ঘরের দরজা দিয়ে খুব আস্তে আস্তে ভেতরে ঢুকলো। এটা দেখে দাদুর বন্ধুও তার পিছু পিছু ঘরের দরজা পর্যন্ত গেলেন, কিন্তু ভেতরে যেতে একটু কেমন যেন আশঙ্কা লাগছিল, সংকোচ হচ্ছিল। তবুও তিনি ভেতরে ঢুকে একটু বাম দিকে ঘুরে তাকিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে পেলেন। দেখলেন তার মেয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এটা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়লেন। ওই রাতেই এক সময় তার জ্ঞান ফিরল। চোখ খুলেই তাকিয়ে দেখলেন তার মেয়ে তাকে বাবা বাবা বলে ডাকছে। তিনি উঠে বসতেই মেয়েটি বলল, বাবা তুমি বাসায় যাও। বাবা বলল, কেন রে মা, তুই যাবি না? আবার মেয়েটা বলল, বাবা আমি যেতে পারবো না, তুমি যাও, আমি ছাড়া তো আমার ভাই আছে, মা আছে, তুমি তাদের নিয়ে ভাবো। বাবা জিজ্ঞাসা করলো, তুই যাবি না কেন, এটা বল। মেয়ে বলল, আমি কিভাবে যাব বাবা, আমি তো মারা গেছি। মেয়েটি পাশে নখ দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিল যে ওইখানে আমার লাশ। আসলে বাবা দেখলো লাশটা তার থেকে একটু দূরে শুয়ে আছে। এত সময় পর তার মনে পড়ল রাতের সব ঘটনা। তিনি কেঁদে দিয়ে বললেন যে, কেন রে মা,
তুই এমন কাজ কেন করলি, কেন? মেয়েটা বলল যে আমি কিছুই জানি না বাবা, কিভাবে এসব হলো। তুমি যাও বাসায় গিয়ে সব ঠিক করে আমার জানাজা আর কবর দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমাকে এভাবেই থাকতে হবে। তিনি আর কিছু না বলে বাসায় গেলেন এবং মেয়ের কথা মতো সব করলেন। এভাবে তারপর অনেক দিন কেটে গেল। বাবা কিছুতেই এসব মেনে নিতে পারছিলেন না। একদিন রাতে তার খুবই মন খারাপ লাগছিল মেয়ের জন্য, তাই সে তার মেয়ের কবরের কাছে গেলেন। একটু দূরে থেকে দেখলেন যে তার মেয়ে কবরের কাছে বসে আছে এবং কাছে এসে আবারও তিনি কিছু অদ্ভুত দৃশ্য দেখলেন যে বসে থাকা মানুষটি কেউ নয়, তার মেয়ে। কাছে এসে দাঁড়াতেই তার মেয়ে বলল, বাবা তুমি আবার আসছো? আর তুমি না, আমি না তোমাকে বললাম যে আমাকে নিয়ে চিন্তা করবা না? এবার বাবা কোনো উত্তর না দিয়ে বলল, মা তুই যে বললি তোর জানাজা আর কবর দিলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে তুই এখানে কেন? মেয়েটি বলল, বাবা আমাকে এভাবেই থাকতে হবে, আমি যে স্বাভাবিকভাবে মরি। এবং তিনি বললেন যে তারপরে আমার কবরের কাছে আসবে না, এ ধরনের নিষেধাজ্ঞা জারি করলেন এবং এরপরে কখনোই সে তার মেয়েকে আর দেখেনি। যদি ভালো লাগে তাহলে ঘটনাটি আপনাদের পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন, আবারও নামটা বলছি, শাহিন, হোম টাউন ফরিদপুর, এবং তিনি এখন ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন। আমি জানি না যে ঘটনার সত্যটা কতটুকু, বাট এরকম ঘটনা যদি সত্যি বাস্তবে ঘটে থাকে, আসলে এই যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি, একটু আগে আমরা প্রোগ্রামের আগে কথা বলছিলাম যে এই ঘটনাগুলো সবগুলো খুব উদ্ভট লাগে এবং শুনলে আসলে ভয়ের যাতে বেশি মনে হয় যে মাঝে মাঝে যে এরকম হয় নাকি, এই চিন্তা আমাদেরকে বেশি জড়িয়ে ফেলে। আমরা যদিও মানে যখন কোনো হরর মুভি দেখি বা যদি কোনো ভূতের গল্পের বই পড়ি তখন এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবতে চাই না, কিন্তু যখন আমরা শুনি যে সত্যিই কোনো ঘটনা তখন আমাদের এরকম নানান ধরনের চিন্তা পেয়ে বসে। যাই হোক, কেমন লাগলো ঘটনা সেটা আমাদের অবশ্যই জানাবেন এবং SMS করার নিয়মটি আরো একবার বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে জয়েন করেছেন, যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব এবং তার পরপরই ফিরে আসবো আপনাদের কাছে। সো কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে আমরা আরো কিছু SMS পেয়ে গেছি। এর মধ্যে SMS কিন্তু পড়তেই হবে। মিশু আমাদের SMS করেছেন যে গত সপ্তাহে তার বার্থডে ছিল, তারপরে তার SMS-টি পড়া হয়নি, একটু কষ্টই পেয়েছেন। SMS পড়লেও ভাই দোষ, আমার না পড়লেও দোষ। ববি আমাদেরকে RMC থেকে লিখেছেন যে ভাই লাইট অফ, ভয় পাচ্ছি বাট অসম। আর নিশাদ মালিবাগ থেকে লিখেছেন যে ঈদের রাতে ভূত FM হলে কেমন হয়। আচ্ছা, ঈদের রাতে ভূত FM কিন্তু এর আগের বার হয়েছে, এর আগে যে কয়টা ঈদ এসছে প্রত্যেকটা ঈদেই আমরা কিন্তু ভূত FM নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারও নিশ্চয়ই হবে যদি আপনারা আমাদেরকে রেগুলার ইমেল পাঠান। আর ইমেল পাঠাতে বলি, এটাতে তো আমাদের কোনো স্বার্থ নাই। সো ইমেল কিন্তু পাঠাতেই পারেন, আপনাদেরই ভালো, আমাদেরও ভালো, মানে একদম মানে তাহলে হচ্ছে ভূত FM জমবে, যত বেশি আপনাদের কাছ থেকে ঘটনা পাবো, দারুণ দারুণ সব ঘটনা পাবো। আর প্লিজ যারা ইমেল পাঠাবেন একেবারেই এই ব্যাপারটাতে একটু শিওর থাকবেন যে কোনোভাবে যেন এরকম না হয় যে আপনি শেষ মুহূর্তে আসতে পারছেন না, কারণ আপনার এই ঘটনাটি শোনার জন্য হয়তো অসংখ্য মানুষ রাত জেগে বসে আছে। যাই হোক, আমার কাছে আরো কিছু SMS রয়েছে। আমাকে দীপলু মোহাম্মদপুর থেকে SMS করেছেন, মোহাম্মদ আলতাফ গাজী ছুকরা থেকে খুলনা থেকে SMS করেছেন, সৌরভ ঘোষ যশোর থেকে SMS করেছেন, বনি আমাদের নাটোর থেকে SMS করেছেন, তাজ আমাদের SMS করছেন এবং SMS করেছেন আমাদেরকে মিশু, SMS করেছেন অলি ময়মনসিং থেকে, সুজন চট্টগ্রাম থেকে, মোহাম্মদ রিয়াদ হাসান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে লাখু, SMS করেছেন মেহেদি, অমিত এবং পিউ ঢাকা লোহাপুল থেকে, জুলি আমাদেরকে SMS করেছেন, এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন সামি আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি মোর্শেদা, এছাড়া আমাদের SMS করেছেন রকস্টার রোহিত, প্রিমা ফার্মগেট থেকে SMS করেছেন, মিতু মুগদা থেকে SMS করেছেন, পিঙ্কি রাজশাহী থেকে SMS করেছেন, নিশাত ফাদি রাহি সিলেট থেকে SMS করেছেন। যাই হোক, আমরা আরো একটি ঘটনায় যাব, তবে আমরা বেশ কিছুদিন ধরে আমরা খালি সবসময় বলি যে সাউন্ড ফাইল পাঠান, কিন্তু সবসময় সেটা প্লে করা সম্ভব হয় না, আমাদের গেস্টদের কারণেই সেটা হয়। আসলে যে গেস্টদের ঘটনাতে আমরা এত বেশি ইনভলভ হয়ে যাই, তখন আর মানে ওইটা হয়ে ওঠে না। বাট আজকে আমরা একদম রেডি আছি, আমরা এরকম একটা সাউন্ড ফাইল আপনাদেরকে শোনাবো। যারা সাধারণত দেশের বাইরে থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সাউন্ড ফাইল পাঠান আমাদেরকে,
এবং সেই সাউন্ড ফাইলগুলো আমরা প্লে করি। দেশের মধ্যেও যারা আসতে পারেন না কিন্তু নিজের কণ্ঠে বলতে চান তারা আমাদেরকে রেকর্ড করে পাঠান। এখন তো রেকর্ড করা খুবই সহজ, মোবাইলের মাধ্যমে রেকর্ড করা যায়। সো আপনিও চাইলে এরকম ভাবে আমাদেরকে রেকর্ড করে আপনার ঘটনা পাঠাতে পারেন। সেরকম একটা সাউন্ড ফাইলে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন। হ্যালো লিসেনার্স, আজকে যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এটা 2 মাস আগের ঘটনা। সেদিন আমি আমার রুমে বসেছিলাম, বসে বসে গান শুনছিলাম। হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেল। ইটস হাইলি আনলাইকলি এখানে ইলেকট্রিসিটি যাওয়া। তো নর্মালি যখন ইলেকট্রিসিটি যায় তার মানে অনেকক্ষণ আসবে না। তো জাস্ট জানার জন্য যে কতক্ষণ ইলেকট্রিসিটি ব্যাক করবে না, এই জন্য ফোন উঠালাম কল করার জন্য ইনফরমেশন ডেস্কে। দেখলাম যে আমাদের ফোনের লাইনটা ডিসকানেক্টেড, ফোনে কোনো ডায়াল টোন নেই। নোটিস করলাম 9টা বাজে। বের হয়ে স্টেয়ারকেস নিলাম, নিয়ে নিচে গেলাম। হলওয়ে দিয়ে যাচ্ছিলাম। হলওয়েতে নর্মালি অনেক ধরনের পেইন্টিংস আছে। ইমার্জেন্সি লাইটে দেখলাম যে পেইন্টিংস গুলি মিসিং। লাইক নর্মালি আর্ট স্টুডেন্টরা অনেক রকম পেইন্টিং করে হলওয়েতে, ওই পেইন্টিং গুলি আর নেই। ইনস্টেড ওখানে কিছু সাইন্স ছিল, সার্কেল শেপ, তার মাঝখানে স্টার আঁকা। পুরো হলওয়ে এরকম সাইন্স দিয়ে আঁকা। তাও হেঁটে গেলাম। হঠাৎ করে একটা আজব ধরনের ফিলিং পেলাম আমার পায়ের কাছে, কেউ আমার পাটাকে অনেক জোরে ধরে রেখেছে। আমি হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক ব্যথাও পাচ্ছিলাম। মনে করলাম হয়তোবা অনেক ভয় পাচ্ছি, তো এই জন্য হয়তোবা এইরকম ফিলিংস হচ্ছে। তাও হেঁটে গেলাম, কারণ ইনফরমেশনটা জানা খুব জরুরি ছিল। হলওয়ে ক্রস করে ইনফরমেশন ডেস্কের সামনে গেলাম। ওখানে কেউ ছিল না। স্টুডেন্ট লাউঞ্জে অনেক আওয়াজ শুনছিলাম স্টুডেন্টদের। স্টুডেন্ট লাউঞ্জে হেঁটে গেলাম। স্টুডেন্ট লাউঞ্জে যেতেই দেখলাম যে অনেক স্টুডেন্টসরা ওখানে। এভরিওয়ান ওয়াজ টকিং টু ইচ আদার। আমাকে টোটালি অ্যাভয়েড করছিল। সিল হেঁটে একজনের সামনে গেলাম। মেয়েটাকে যে জিজ্ঞেস করলাম, হাই, ডু ইউ নো when the electricity is going to be back? আমার দিকে তাকিয়ে এত জোরে চিৎকার করে উঠলো, বললো যে get out of this room right now. What are you doing here? You're not supposed to be here. ভয় পেয়ে গেলাম। আশেপাশে সব আওয়াজও মনে হয় যেন বন্ধ হয়ে গেল। আশেপাশে তাকালাম, কেউ নেই। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম মেয়েটাও নেই। ভয় পেলাম, অনেক ভয় পেলাম। বসে পড়লাম। কতক্ষণ বসে থাকতেই একটা সিকিউরিটি গার্ড আসলো, এসে জিজ্ঞেস করলো যে what I was doing in that room. It was 1 AM in the morning. আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি 10 মিনিট আগে আসলাম, এত তাড়াতাড়ি 1 AM কিভাবে হয়ে গেল? তারপর জিজ্ঞেস করলাম যে আমি তো ইলেকট্রিসিটির কথা জানতে এসেছিলাম, যে কখন ইলেকট্রিসিটি ব্যাক করবে। আমার দিকে তাকিয়ে বললো যে ইলেকট্রিসিটি তো কখনো যায়নি। আমি সিকিউরিটি গার্ডের কথায় আরো অবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আসলেই তো ইলেকট্রিসিটি ছিল, তাহলে আমি কেন দেখিনি? নিচে নেমে গেলাম। যে ইনফরমেশন ডেস্কে দিয়ে দেখলাম যে গার্ডরা ওখানে আছে। ওদেরকে যে জিজ্ঞেস করলাম যে আমি যখন আগে এসেছিলাম তখন ওরা কেন ওখানে ছিল না। উত্তরে বললো যে আমরা তো সবসময় এখানে থাকি, 24/7 এখানে গার্ড দিই। আমি ভয় পেয়ে নিচে নেমে গেলাম, হলওয়েতে গেলাম। হলওয়েতে যে সাইনগুলি দেখেছিলাম ওই সাইনগুলি এখন আর নেই। ওখানে পেইন্টিং ছিল আগের মতন। আরো অবাক হলাম, ওই রুমের দিকে দৌড় মারলাম। রুমে ঢুকতে রুমমেটকে বললাম পুরো ঘটনাটা। ওকে পুরো ঘটনাটা এক্সপ্লেন করার পর ও আমাকে একটা পেন আর একটা পেপার দিল। বললো যে সাইনগুলি একটু আঁকো তো আমার জন্য। আমি সাইনগুলি আঁকতে ও বললো যে এই সাইনগুলো তো নর্মালি যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন আঁকা হয়। আমি আরো ভয় পেলাম। রুমে যেয়ে বসলাম, অনেক কনফিউজ ছিলাম। পায়ের দিকে তাকাতে দেখি যে আমার পায়ের মধ্যে লাল, মানে সব স্ক্র্যাচ মার্কস, অ্যাজ ইফ লাইক আমার পাকে কেউ জোর করে ধরে রেখেছিল, এই জন্য লাল দাগ হয়ে গেছে এবং স্ক্র্যাচ মার্কস হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি হয়েছে। ধরলাম সবই ভুল, সবই আমি হ্যালুসিনেট করেছি। আমি 9টা যে দেখেছি সেটাও হ্যালুসিনেট, 10 মিনিট যে ভেবেছি ওটাও হ্যালুসিনেট করেছি। বাট ওই স্ক্র্যাচ মার্ক গুলি কিভাবে এসেছে? আই স্টিল ডোন্ট হ্যাভ অ্যান্সার্স টু এনি অফ দিস কোয়েশ্চেন্স। কারো কাছে যদি একটা এক্সপ্লেনেশন থাকে আমি অনেক খুশি হব জান। থ্যাংক ইউ। শুনছেন সবসময় রেডিও ফুক্তি অ্যান্ড চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। একদম ঠিক বলেছেন। অসংখ্য এসএমএস আসছে যে এটা আগে শোনানো হয়েছে। আমি মাসুমকে এটাই বলছিলাম, বাট এটা মাসুমের মিস্টেক ছিল। আসলে দুটাই ফিমেল ভয়েস ছিল, একটা ছিল খুলনার সম্ভবত। মাসুমের অনেকগুলো ফাইল জমে যাওয়ার কারণে এই ভুলটা হয়েছে। সো মাসুম কি সরি মাসুম সরি বলেছে। আমরা পরবর্তীতে সেই ঘটনাটা আপনাদের শোনাবো। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে রেকর্ড ফাইলটা আছে সেই ফাইলটাতে চলে যাব এবং আমরা এখন আপাতত ঘটনায় চলে যাই।
আমরা এখন ঘটনায় চলে যাই এবং আমাদের সাথে একজন গেস্ট আছেন, তার কাছে আমরা ঘটনায় চলে যাচ্ছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন ভাই প্লিজ। This track was downloaded from FusionBD.com. মোস্তাক। তো মোস্তাক ভাই, আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল? আপনি তো শুনেছেন এই ঘটনাটা, আপনার লাইফে ঘটেনি। তার আগে আমি আপনার কাছে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। আপনি বলছিলেন আমাকে একটু আগে যে আপনাদের বাসায় কোনো একটা কাজের মেয়ে আছেন, এবং সেই কাজের মেয়ে আমাদের এখানকার সম্পর্কে কি বলেছেন আমি তো শুনে খুবই ঠান্ডা। আমি আপনাকে আমিও অনেক অবাক হয়েছি আসলে। উনি বলছে যে কাজের মেয়েটা ভাইয়া যে আপনাদের এখানে কোনো একটা গেস্ট আসছিল, উনি মানুষের রূপ নিয়ে আসছে, বাট উনি একজন জিন। মানে ব্যাপারটা হচ্ছে আসলে মানে খুবই হাস্যকর, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কাজের মেয়ের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে উনি যা বলেন তা মিলে যায়, রাইট? উনি জায়নামাজে বসে সবকিছু বলেন। হ্যাঁ, মোটামুটি জায়নামাজে বসে বলেন, এবং আপনাদের পরিবারের অনেক সমস্যা তিনি সমাধান করেছেন, অনেক কিছু তিনি গেস করে বলতে পারেন। এবং আপনি বলছিলেন যে আপনি ভূতের ফ্যামিলি আজকে এসেছেন, তাকে বলে আসেননি, বাট কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলতে পারবে যে আপনি আজকে এখানে আছেন, সেটা অন এয়ারে আসার আগে, রাইট? তো উনি বলেছেন যে এখানে কেউ একজন এসেছিলেন যিনি আসলে মানুষ। এরকম মানে আমি আমার জানা মতে, মাসুমের জানা মতে এখানে যারা আসছিলেন তারা সবাই মানুষ, কিন্তু তিনি এই কথা কেন বলেছেন আই ডোন্ট নো। আপনি তার কাছ থেকে আরেকটু মানে শুনবেন যে কেন এই কথাটা বলেছেন এবং কবে ঘটনাটা ঘটেছিল তিনি যদি বলেন, তাহলে আমরা ওই দিনের রেকর্ড শুনে আমরা ওই রেকর্ডটা বা যদি তার নাম বলতে পারেন তাহলে আরো ভালো। আমরা সমস্ত লিসনারদের সবাইকে বলছি যে আপনারা অপেক্ষা করুন, যদি আমরা এটা বের করতে পারি ডেফিনেটলি আমরা সেই রেকর্ডটা আপনাদের আবার শোনাবো, এবং ভদ্রলোকে আবারও বা ভদ্র মহিলাকে আবারও ডেকে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করবো। চলে যাই আপনার ঘটনায়। জি, আমার ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের মামার সাথে আর ওনার একটা ফ্রেন্ডের সাথে। তো ঘটনায় চলে যাই। ঘটনা ঘটেছিল আপনার ওনার কোনো একটা কাজে নওগাঁ গিয়েছিলেন। ওখান থেকে আনুমানিক 3টার দিকে মামার ফ্রেন্ড আসতেছিলেন মাইক করতে করে। তো আপনার হাইওয়েতে আসার সময় হঠাৎ দেখতে পান যে একটা মহিলা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা। তো মামার ফ্রেন্ডটা গাড়ি ড্রাইভ করতেছে, মামার পাশে সিটে বসে আছে। দেন মামার ফ্রেন্ড বলে যে দেখি একটা মেয়ে দাঁড়ায় আছে, অথবা কোনো প্রবলেম হয়েছে এত রাত্রে। মা বলতেছে না, এগুলো দরকার নেই, কোনো প্রবলেম হইতে পারে আমাদের। তখন মামার ফ্রেন্ড বলছে না, আমরা দেখি হয়তোবা কোনো প্রবলেম। তখন উনি গাড়ি আর ব্যাক করে মেয়েটা কাছে গেছে। যাওয়ার পরে উনি দেখেন যে এটা মেয়ে না, এটা মহিলা, আনুমানিক 40 থেকে 45 ইয়ার্স হবে। তখন ওনার গাড়ি থেকে নেমে ওনাকে বলছে যে আপনার প্রবলেম কি এত রাত্রে এখানে কেন? দেন উনি কথা না বলে ফুপিয়ে কান্না করছে। করার পরে মামা বলছে মামার ফ্রেন্ডকে যে আমরা যাই, এখান থেকে কোনো প্রবলেম হইতে পারে। আমার ফ্রেন্ড বলতেছে যে না, তিনি হয়তো কোনো প্রবলেম পড়ছে, আমরা নাকি হেল্প করা দরকার। তখন হঠাৎ করে মহিলাটি আপনার রাস্তা থেকে নেমে বিলের দিকে হাঁটতেছে। তখন মামা ফ্রেন্ডকে বলতেছে না, এর পিছিয়ে দরকার নেই, আমাদের প্রবলেম হইতে পারে। তখন মা বলছে না, আমাদের যাই, দেখি কি হয় আসলে। তখন একটু দূরে যাওয়ার পরে উনি একটা মানে কোল থেকে একটা বাচ্চা দেখাইছে, বাচ্চাটা সাদা কাপড় দিয়ে পেঁচানো, বাচ্চাটা মানে মারা গেছে এরকম একটা বাচ্চা। তখন উনি বলছে, মা ফ্রেন্ড বলছে মহিলাকে যে আপনি কেন, কি হয়েছে আপনার, আমাদের বলেন। উনি কথা না বললে জাস্ট কান্না করছে। তখন মামা বলছে ফ্রেন্ডকে যে আমরা যাই এখান থেকে, আমাদের প্রবলেম কিন্তু হবে। তখন উনি বলছে না, প্রবলেম হবে না, একে আমাদের হেল্প করা উচিত। তখন উনি মহিলাকে নিয়ে মাইকেল পিছনে সিটে বসে উনি গাড়ি আবার স্টার্ট করছে। কিছু দূর যাওয়ার পরে আনুমানিক 3:45 হবে, হঠাৎ করে গাড়ি আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। তখন গাড়ি ঠিক করতে আপনার 4টা বেজে গেছে এরকম হবে। দেন ওনারা আবার স্টার্ট করছে। স্টার্ট করার পরে মামা আপনার রিয়ার ভিউ যে গ্লাসটা আছে গাড়ির, উনি হঠাৎ চোখ পড়ছে ওখানে। চোখ পড়ার পর দেখেন যে মহিলা আপনার মাথা এবং চোখ একদম লাল হয়ে গেছে চোখগুলো। দেন উনি দেখার পরে ভয় পাওয়ার পরে আমার ফ্রেন্ডকে বলছে দেখ কি পিছনে দেখে। তখন উনি গ্লাস দেখার পরে উনি অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে উনি কিছু বলে নাই। কি দেখছেন আসলে গ্লাসে, কি দেখছেন? চোখটা অনেক লাল হয়ে গেছে। আচ্ছা, উইয়ার্ড লাগতেছে, অনেক উইয়ার্ড। তখন ভয় পাওয়ার পরে ওনারা কিছু বলেনি যাচ্ছে। তখন একটু পরে জিজ্ঞাসা করছে মহিলাকে যে আপনারা কিছু খাবেন? তখন বলছে, উনি কথা বলেন নাই, কখনো কথা বলেননি। যে ওনারা ভয় যেন না পায় এই জন্য গ্লাসের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, চোখটা না পড়ে। দেন ওনারা গাড়ি চালাচ্ছে। একটু পরে দেখেন যে আপনার ওই রাস্তায় মহিলাটা দাঁড়ায় আছে, গাড়ির পিছনে তাকে বসাইছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন ওরা অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে ওরা কিছু বলে নাই। আর দিন একটু পরে দেখেন যে আপনার
পিছনে আপনার গ্লাসে সবাই দেখেছে পিছনে মহিলাটা নেই, আচ্ছা। মহিলাটা নেই, বাট বাচ্চাটা আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মুস্কি আসতেছে তাদের দেখে। তখন তারা অনেক ভয় পেয়ে মামার ফ্রেন্ডটা আমার সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে মামা অনেক সুরা আছে, উনি বলছে আমাকে তো মানে কিছু হলে চলবে না, আমাকে তো যাইতে হবে। যত রকমের সুরা পারছে বলছে, বলার পরে উনি মামাকে সরিয়ে উনি গাড়িটা ড্রাইভ করতেছে। একটু পরে যাওয়ার পরে উনি আবার সেই মহিলাকে রাস্তায় দেখছে, দেখার পরে উনি গাড়ি স্টপ করেনি, যাচ্ছে। পরে আবার গ্লাসে চোখ পড়ছে, উনি দেখে যে আপনার বাচ্চাটার মাথা নেই। এরকম দেখার পরে মামা আবার সুরা পড়া শুরু করছে, পরে যাচ্ছে আপনার একটু পরে আমার মামা পিছন থেকে শুনতে পাচ্ছে যে আপনার হাড় মানে চিবাইলে যেরকম সাউন্ড আসে কর্ম, সেরকম সাউন্ড আসছে পিছন থেকে। তখন মামা আবার পিছন দিকে তাকায় দেখে যে বাচ্চাটা আপনার ওনার ইয়ে করতেছে, কোন একটা পায়ে হাড় চিবে চিবে খাচ্ছে এরকম। তখন মামা ভয় পাওয়ার পরে উনি সোরা পড়তেই আছে। একটা পর্যায়ে উনি গাড়ি স্টপ করেনি, গাড়ি উনি চালাচ্ছেন। দেন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে আপনার আনুমানিক 7টা বাজে। উনি আর পিছন দিকে তাকায়নি, রিয়ার ভিউ গ্লাসেও তাকায়নি। তাকানোর পরে উনি হঠাৎ করে দেখে যে মানে জাস্ট ওই সাদা কাপড়টা আছে। তখন গাড়ি থামানোর পরে উনি পিছনে চেক করছেন, দেখেন কিছু হাড় পড়ে আছে রক্তাক্ত। দেন ওখানে কিছু লোকজন ছিল, ওনাদের ডেকে বলছে ঘটনাটাই। কিছু বলার পরে ওনাদের ডেকে নিয়ে এসে দেখাইছে, বাট ওখানে কিচ্ছু ছিল না, সিট একদম পরিষ্কার। মানে যখন লোকগুলোকে রেখে নিয়ে আসছে তখন ওখানে কিছু ছিল না? কোনো কাপড়, কোনো হাড়, কোনো ব্লাড কিচ্ছু নেই। আচ্ছা। দেন উনি আবার সেট করে চলে আসছে। এই ছিল ঘটনা। ওকে, মানে ইন্টারেস্টিং। এরকম কাছাকাছি ঘটনা আছে, বাট এটা একটু অন্য ধরনের ছিল। সো এটা অনেক ভালো লেগেছে আমাদের। যাই হোক, আমাদের কাছে দেখছি যে শফি মানিকগঞ্জ থেকে SMS করেছেন। তিনি বলেছেন যে আমার আচ্ছা 100তম পর্ব পূর্ণ হলো। আচ্ছা, ওকে। আমাদেরকে SMS করেছেন মামুন, এবং মামুন SMS করে বলছেন যে তারা 3জন মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে জাহিদুল ইসলাম বাগেরহাট থেকে SMS করেছেন, মিম রাজশাহী থেকে SMS করেছেন, হিমেল আমাদের SMS করেছেন সুস্মিতা বণিক। এছাড়াও SMS করেছেন আমাদেরকে সোহাগ খান, SMS করেছেন স্মার্ট বয় শুভ, SMS করেছেন ফয়সাল যাত্রাবাড়ি থেকে, আকরাম হোসেন আমাদেরকে রূপসা খুলনা থেকে SMS করেছেন, বশির প্রথমবারের মতো SMS করেছেন, আজিব আমাদেরকে SMS করেছেন মানিক, SMS করেছেন সুমন, SMS করেছেন মাহিরা, এবং SMS করেছেন ফজলুর, SMS করেছেন FB বিপ্লব। এছাড়াও সঞ্জীব নওগাঁ থেকে আমাদের SMS করেছেন। এনিওয়েজ, আমরা আবারও একটা ঘটনায় চলে যাব, এবং আমাদের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আমাকে লিখেছেন যে হাই রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম, গ্রাম আতলাকুড়ি, পোস্ট কনেশ্বর, থানা ডোমুডা, জেলা শরীয়তপুর। আমার বাসা দূরে, তাই আমি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারছি না। আমি চাই ঘটনাটি পড়ে শোনানো হোক। মূল ঘটনায় যাওয়ার আগে ঘটনাস্থলের কিছু বর্ণনা দিয়ে দেওয়া দরকার। এটি শরীয়তপুর জেলার ডোমুডা থানার ধানকাঠি ইউনিয়নের পৈতকাঠি নামক গ্রামের। এই গ্রামের মধ্য দিয়ে মডের হাট এলাকায় একটি পিচ করা রাস্তা আছে, যেটি দিয়ে বাস, ট্রাক ছাড়া অন্য ছোট যানবাহন চলাচল করে। এই রাস্তার পাশে একটি জিম গাছ আছে, যাকে ঝরঝরে জিম গাছ বলা হয়। এটি সাইজ অনেক বড়। এই জিম গাছ নিয়ে অনেক ঘটনা আছে, যেমন ভর দুপুর বেলা কিংবা রাতে কেউ টিফিন বক্সে খাবার নিয়ে ওই গাছতলা দিয়ে গেলে গন্তব্যে পৌঁছার পর দেখতো বক্সে খাবার নেই। এ ধরনের ঘটনা প্রায় ঘটতো। এছাড়া এক রিক্সাওয়ালা 2জন যাত্রী নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাত্রী এবং রিক্সাওয়ালার মধ্যে কথা হচ্ছিল। ওই জিম গাছ তলায় যাওয়ার পরে রিক্সাওয়ালা পেছনে যাত্রীর কোনো সাড়া পাচ্ছিল না, তাই সে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে পেছনে কোনো যাত্রী দেখতে পেল না, এবং একটি অদৃশ্য থাপ্পড় তার কানে এসে পড়ে। সে অবাক হলো যে রিক্সায় কোনো যাত্রী নেই, তাহলে তাকে থাপ্পড় মারল কে? সেই রিক্সাওয়ালা এখনো কানে শুনতে পায় না। ওই রাস্তা দিয়ে বেশি রাত্রে কেউ গেলে তার সাথে কিছু না কিছু ঘটে। এবার আসা যাক মূল ঘটনায়। একদিন আমি, আমার বন্ধু পারভেজ, মডের হাট নামক জায়গায় কনসার্ট হচ্ছিল, তো আমরা কনসার্ট দেখতে গেলাম। কনসার্ট শেষ হলো রাত 12টায়। আমাদের মাথায় ছিল না যে আমরা কিভাবে বাড়ি যাব। যা হোক, কনসার্ট শেষে বেলুন বিক্রেতার কাছ থেকে 2 বেলুন কিনলাম। আমরা বাড়ি ফেরার জন্য রিক্সা খুঁজছিলাম, কিন্তু কেউ আসতে রাজি হচ্ছিল না। অবশেষে আমরা 5 কিলোমিটার পথ হেঁটে আসার সিদ্ধান্ত নিলাম। আমরা যে রাস্তা দিয়ে বাড়ি আসবো, সেই রাস্তার ঝরঝরে জিম গাছ আছে। আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ ইতোপূর্বে
সেখানে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটেছে। আমরা দুজন আছি বলে সাহস করে বেলুন নিয়ে হাঁটা শুরু করলাম। আমরা জ্যোৎস্নার আলো এবং দুজনের কাছে থাকা দুটি মোবাইলের আলোতে হাঁটতে হাঁটতে জিম গাছের নিকট পৌঁছালাম, কিন্তু তখনই ঘটলো সেই ঘটনা। আমরা জিম গাছের নিচে আসতেই আমাদের হাতে থাকা বেলুন দুটো এমনিতেই ফুটে গেল। আমরা ভয় পেয়ে গেলাম এবং সেখানে বেলুন ফুটতে পারে এমন কিছুই দেখতে পেলাম না। বেলুন দুটি একসাথে কেন ফুটলো এইভাবে ভয় পাচ্ছিলাম। আমরা পরস্পরের হাত ধরে সামনে এগোতে লাগলাম। আমার কাছে মনে হলো যে আমাদের পেছনে কে যেন আসছে। বিষয়টি পারভেজ বুঝতে পারলো, তাই আমরা দুজনেই প্রায় একসঙ্গে পেছনে ফিরে তাকালাম। না, কিছু নেই। আমরা আবার সামনে তাকিয়ে দেখলাম একটি লাশের মতো সাদা কাপড় মোড়ানো। আমরা প্রচন্ড ভয় পেলাম। এত রাত্রে এখানে লাশ এলো কি করে? আমরা লাশটাকে ক্রস করে সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ আচমকা বাতাসে কাপড়টি উড়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল, আর সেখানে দেখলাম যে কোনো লাশ নেই। আমরা ভয়ে ভয়ে সামনে এগোতে থাকলাম। একটু সামনে যেতেই দেখলাম রাস্তার ডান পাশে একটি লাশ পশ্চিম পূর্ব দিক করে শোয়ানো এবং একটি হাত কাটা। সেই হাত থেকে অনবরত রক্ত ঝরছে। মনে হচ্ছিল এই মাত্র কোনো গাড়ি তার হাতের ওপর দিয়ে চলে গেছে। লাশের রক্ত রাস্তার ডান পাশ হতে বাম পাশে গড়িয়ে পড়ছিল। আমরা পরস্পরকে জড়িয়ে ধরে যে যা পাচ্ছিলাম উচ্চ স্বরে সূরা পড়ছিলাম এবং আমি বসে আমাদের চারিদিকে বৃত্তের মতো এঁকে দিলাম। সেখানে প্রচন্ড বাতাস বইতে লাগলো এবং আমরা সে অদৃশ্য বৃত্তের মধ্যে চোখ বন্ধ করে বসে থাকলাম। বাতাস কমলো, আমরা চোখ খুললাম এবং আশেপাশে তাকালাম, কিন্তু আমরা লাশ কিংবা রক্ত কিছুই পেলাম না। তখন মোবাইলে সময় দেখলাম রাত 1:55। আমরা আরো 15 মিনিটের মতো ওই বৃত্তের মধ্যে অবস্থান করলাম। তারপর সূরা পড়তে পড়তে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পথে আর কোনো বিপদ ঘটলো না। বাড়িতে এসে দরজায় টোকা দিলাম, মা দরজা খুলে দিল। আমরা ঘটনাটি রাতে কারোর সাথে শেয়ার করলাম না। ওই রাতেই আমাদের দুইজনের অনেক জ্বর হলো এবং জ্বর সারল 2 দিন পরে। এই ছিল ঘটনা। এই ঘটনাটির কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। ঘটনাটি পছন্দ হলে পড়ো। আমরা সকল ভূত এফএম লিসনারদের কাছে দোয়া কামনা করছি যেন আমাদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা আর না ঘটে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের রাশেদুল ইসলামের ঘটনা, মোহাম্মদ রাশেদুল ইসলামের ঘটনা। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে যাব আমরা আরেকটা নতুন অতিথির কাছে। সো আপনারাও কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। শুনছেন সব সময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা আমি দেখতে পাচ্ছি যে সবুজ আমাদের এসএমএস করছেন, সৈকত এসএমএস করছেন, শিবলি এসএমএস করছেন, কণিকা ময়মনসিং থেকে, রাইসা নরসিংদী থেকে, ইমন ভোলা থেকে, আধরিকা আমাদের এসএমএস করেছেন, আদাবর থেকে, উজ্জ্বল আমাদের এসএমএস করেছেন, আরিফ বরিশাল থেকে, লিটন ময়মনসিং থেকে, খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে ফারুক, এছাড়াও মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, রাফি আমাদের এসএমএস করেছেন, চম্পা আমাদেরকে খুলনা থেকে এসএমএস করেছেন, খুলনা মেডিকেল কলেজ থেকে, এছাড়াও SKD পানু আমাদের এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে, সিনথিয়া ময়মনসিং থেকে, শিহাব আমাদের এসএমএস করেছেন আইইউবি থেকে, এছাড়াও আমাদেরকে SM রুবেল এসএমএস করেছেন আনিস খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে রেদওয়ান এসএমএস করেছেন সোনারগাঁ থেকে। আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের পরবর্তী গেস্টের কাছে আমরা যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমি রবিন, আমি মিরপুর থেকে। আপনার ঘটনা চলে যান। হ্যাঁ, একদম সহজ। ঘটনাটি আমি শুনেছি আমার বাবা মা থেকে। এটা হয়েছিল 1986 সময়। এটা আমার ফুপুর বাড়ি সিঙ্গাডাত, সেখানকার ঘটনা। তো সেখানে একবার এক ছেলে ছিল কামাল নামের। কামাল সিঙ্গাডা কলেজে পড়তে এসেছিল। তার বাবা মা ওখানে থাকতো না দেখে সে ওখানে একটা বাসা ভাড়া নিয়েছিল এখানে। তো বাসাটা ভাড়া নেওয়ার পরে যেটা দেখলো যে বাড়িওয়ালা ঢাকা থাকতো, কিন্তু বাসাটা খেয়াল নিত প্রতিবেশী। তো প্রতিবেশী থেকে নেওয়ার পরে বাসার ভিতরে সে ঢুকে দেখে যে বাসাটা অনেক সাজানো। আপনার বিছানা, ড্রয়িং টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সবই আগে থেকে আছে, ওয়ার্ড্রোব ছিল। তো সে বাসাটা চেক করলো ভালো করে। ওয়ার্ড্রোবের ভিতরে চেক করে দেখার পরে সে দেখে যে ওয়ার্ড্রোবের ভিতরে আপনার লাল শাড়ি আর লাল ব্লাউজ অনেকগুলি। এখন ব্লাউজটা দেখে সে একটু অবাক হলো যে ব্লাউজে সবকিছু ঠিক আছে, কিন্তু হাতাগুলি অস্বাভাবিক ভাবে চিকন, অনেক শুকনা। সে এটা দেখে সে আর কিছু ভাবলো না, সে বন্ধ করে রেখে দিল। সে ভাবতেছিল যে হয়তো এটা বাড়িওয়ালার কারো হবে। তো এরপরে সে রাত্রেবেলা যখন ঘুমোতে যায় তখন বালিশের নিচে হাত দিয়ে দেখে যে হঠাৎ করে দুইটা লিচু ছিল এখানে।
তো সে এটা দেখে আরেকটু অবাক হলো যে কেউ তো বাসায় নেই, কিন্তু কে রাখলো এটা। তো তাও সে লিচু দুটাকে আপনার বিছানা পাশে রেখে দিল। তো সকালে আবার সে কলেজ করে তারপরে একটা টিউশনে পেলো, টিউশনে করে যখন সন্ধ্যাবেলা রাত্রে আসে বাসাটা ঢোকার পরে দেখে যে বাসাটা খুবই পরিষ্কার। যেহেতু সে সারাদিন ছিল না, পরিষ্কার করার কেউ ছিল না, তাও পরিষ্কার। সে এরকম করে রাত্রে যখন আবার ঘুমাতে যায়, আবার সে দেখে যে তার বালিশের নিচে আবার এবার 2টা আঙ্গুর। সে আরো অবাক হয় যে এটা কোত্থেকে আসছে। তাও সে কিছু না বলে সে আবার ঘুমিয়ে যায়। সকালে আপনার কলেজে যায়, কলেজে পরে টিউশন করে স্বাভাবিক আবার রাত্রে যখন আসে, এবার দেখে যে তার ঘরের ভিতরে আমের এক ঝুড়ি। সে এটা দেখে একটু আরো অবাক হয় যে আমের ঝুড়ি এটা আবার কোত্থেকে আসলো, এটা কি প্রতিবেশী রাখতে পারে, এ ভেবে সে আর কিছু বলেনি। তো রাতের বেলা এবার ঘুমাতে যায়, সে দেখে যে এবার 2টো জাম। এখন তার জামের প্রতি একটু লোভ ছিল বেশি, তো সে দেখে সে জাম খাওয়ার পরে রাতে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে সকালে উঠে আবার স্বাভাবিক দিনকাল কাটা পরে সেদিন যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে, এবার দেখে যে 2টো আমের ঝুড়ি। সে এটা দেখে আরো অবাক হয় যে একটা ছিল আগে, এখন আবার 2টা কোথেকে আসলো। কিন্তু সে গোসল করার পরে যখন বেরিয়ে আসে তখন দেখে আমের ঝুড়িগুলি আর নেই এখানে। এরপরে সে রাত্রেবেলা যখন ঘুমাতে যায়, এবার সে বালিশের নিচে কোনো কিছুই পেল না, কোনো ফল পেল না। এর কারণ সে জানতে পারলো না। রাত্রেবেলা ঘুমানোর পরে ঠিক রাত 1টা-2টোর সময় হঠাৎ করে সে একটু চোখ খুলে দেখে যে ড্রেসিং টেবিলে কে যেন বসে আছে, একটা ছায়া মতো সে দেখতে পেল। আর আয়না দিয়ে তার দিকে তাকিয়ে আছে, আর চোখ দুটো আপনার টানা টানা ছিল, অস্বাভাবিক রকম ছিল একটু। এটা দেখে সে একটু ভয় পেল, আর সাথে সাথে দেখে যে সে যে বসে আছে ড্রেসিং টেবিলে, সে ওয়ার্ড্রোবের দিকে হাত দিয়ে ওয়ার্ড্রোবকে না ধরে সেখান থেকে আপনার লাল শাড়ি আর লাল ব্লাউজটা বের করে নিচ্ছে। সে চুপ করে আপনার চোখ বন্ধ করে আরো ঘুমানোর চেষ্টা করলো। সে ভাবতেছিল হয়তো এটা কোনো দুঃস্বপ্ন, কিন্তু ঠিক একটু পরে আপনার তার গায়ে আপনার এমন লাগছিল যে কে যেন পাখা দিয়ে বাতাস করছে। সে এটা ফিল করার পরে সে যখন চোখ খুলে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়ানো, লম্বা চুল, মেয়েটি দেখতে অনেক কালো, আর মেয়েটি হাতগুলি অস্বাভাবিক চিকন ছিল আর লম্বা ছিল, আর মেয়েটি নাকটা অনেক টানা ছিল। সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে এটা দেখার পরে একদম চোখ বন্ধ করে শক্ত হয়ে যায়। সকালবেলা হওয়ার সাথে সাথে সে নিজের গ্রামের বাড়ি চলে যায়। সবকিছু নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরে তার মা বাবা জিজ্ঞেস করে যে হঠাৎ করে তুমি কলেজ ছেড়ে এখানে কি ব্যাপার, কোন ছুটি আসছে নাকি কিছু? তখন সে বলেছিল যে না, কিছু হয়নি, আমার অনেক খারাপ লাগতেছিল তাই আমি এসে বললাম। ঠিক সে রাত্রে সে ঘুমানোর সময় তার খালাতো ভাইকে নিয়ে ঘুমায় তার চালের ঘরের ভিতরে। তো রাত 1টা-2টার সময় খালাতো ভাই হঠাৎ করে সে বুঝতে পারে যে ঘরের মধ্যে তাদের 2জন ছাড়া আরেকজন কে যেন ঢুকলো। তো সে যখন চোখ খুলে দেখে, সে দেখে যে একটা মেয়ে লাল রঙের শাড়ি পরা, সে মেয়েটা তার ভাইকে বাতাস দিচ্ছে আবার। আর মেয়েটা দেখতে অনেক বিশ্রী ছিল। সে এটা দেখে অনেক জোরে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে সে চোখ বন্ধ করে চিৎকার দিতে থাকে, আর হঠাৎ করে চাল ভাঙ্গার একটা আওয়াজ আসে। আর এদিকে প্রতিবেশী যারা ছিল তারা সবাই তাদের দরজার মধ্যে ধাক্কাতে থাকে, দরজা খোলো, কিন্তু কেউ খুলতেছিল না, কারণ সে ভয়ে উঠতে পারছিল না। তো দরজাটা ভেঙে দেওয়ার পরে যা দেখে যে খালাতো ভাইটা আপনার ভয়ে রুমে এক কোণার মধ্যে বসে চিল্লাচ্ছে, আর ঘরের চালটা নেই। 3 দিন ধরে তার ভাইকে খোঁজা হয়, কিন্তু তার ভাইকে পাওয়া যায় না। কিন্তু 4র্থ দিন যেটা হয় যে ঘরের ভিতরে ঢুকে দেখে যে ভাইটা বসে আছে আপনার একদম শক্ত হয়ে, পুরো ঠান্ডা শরীর। তো সেদিন সারাদিন সবাই এসে ডক্টরকে এনে দেখানোর পরে যেটা হয় যে রাত্রেবেলা যে সে যখন একটু স্বাভাবিক হয়, সে তখন বলতে থাকে যে 3 দিন ধরে এই মেয়েটা তাকে ধরে এমন এক জায়গা নিয়ে গেছে, তাকে পানির উপরে ভাসাচ্ছিল, আর চারদিকে কুয়াশা। This track was downloaded from FusionBD.com. আর মেয়েটাও তাকে বলছিল যে আমি একটা পরী, আর তুমি যেহেতু আমার দেওয়া জামটা খেয়েছো, তুমি আমার।
আর তোমাকে আমার সাথে জীবন কাটাতে হবে এখন। এটা বলে তাকে অনেক অনুরোধ করতেছিল যে চলো তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তুমি যা চাও সব দিব। কিন্তু ছেলেটা অনেক মানা করতেছিল, এটা সে কোনোভাবেই নিবে না, পরিটাও কোনোভাবে নিবে না দেখে তাকে এতদিন ধরে ঘোরাচ্ছে, এতদিন ধরে আটকে রাখছে যে সে যেহেতু মেনে গেলে তার সাথে সে বিয়ে করবে। কিন্তু ছেলেটা এই কথা বলে তার পরিটার পা ধরে তাকে বললো যে না, আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে, আমাকে ছেড়ে দাও, কারণ তাদের ছাড়া আমি থাকতে পারবো না, আর আমি তোমার সাথে জীবন কাটাবো না। তো পরিটা বলে অনেক নারাজ হয়ে গেছিল, আর নারাজ হওয়ার পরে ওকে ও বাসায় রেখে যায়, আর ওকে একটা বদদোয়া দিয়ে যায় যে তুমি কখনো খুশি হতে পারবে না। ঠিক এই ঘটনার পরে, ঠিক পরের দিন থেকে বলে ছেলেটা কখনো তারপরে কোনো লোক যে কারোর সাথে মিশতে পারেনি, কারোর সাথে কথা বলতো না, ঘরের মধ্যে একলা চুপচাপ করে বসে থাকতো, আর কারোর সাথে দেখা করতেও যেত না। তো ঘটনাটা আমি এটাই শুনেছিলাম। সেটা এখনো কি আছে? না, ছেলেটা এখন আর নেই, সে মারা গিয়েছে। আচ্ছা, মারা গিয়েছে কি এই ঘটনার প্রেক্ষিতে নাকি এমনি স্বাভাবিক মৃত্যু হয়েছে? স্বাভাবিক মৃত্যু, সে মারা গিয়েছে আপনার এই ঘটনার প্রায় 10 বছর। আচ্ছা, কিন্তু তার মানে পরে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু সে খুব নিঃসঙ্গ হয়ে গেছে। নিঃসঙ্গ হয়ে গেছিল। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাকে রাশিদ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, বিক্রম মোহাম্মদপুর থেকে, অপু ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আরাফাত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে ফারুক আবারও আমাদেরকে, ইলা এসএমএস করেছেন বরিশাল থেকে, নকশি ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে রাউফান এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে শাহিল এবং মামুন সিলেট থেকে এসএমএস করেছেন, অর্ক আদাবর থেকে এসএমএস করেছেন, রিচি চৌধুরী আঁচল আমাদের মতিঝিল থেকে এসএমএস করেছেন, সোহাগ আমাদের এসএমএস করেছেন রবি চিটাগং থেকে, মাসুদ পারভেজ আমাদেরকে এসএমএস করেছেন আলভি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রায়হান, সুমন, নোরা আলম, টিটু, সবাই এসএমএস করেছেন আমাদেরকে। এসএমএস করেছেন মাসুদ মংলা থেকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, অ্যান্ড তিনি হচ্ছেন, আপনারা সবাই জানেন, বাবু ভাই এসছেন আমাদের কাছে, এবং বাবু ভাইয়ের কাছে আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। বাবু ভাই, গতদিন আপনারা বেশ কিছু ঘটনা ছিল এবং ঘটনাটি শেষ করতে পারেনি, আমরা সেই ঘটনাগুলো শুনি। হ্যালো এভরিওয়ান, ঘটনা শুরু করছি। তো ফার্স্ট ঘটনাটা বলবো বিদেশের, প্লিজ। আচ্ছা, এখানে এই ঘটনাটা আমার ফ্রেন্ডের বলা আর কি, তো ও নিজে বিদেশি আর কি। ও একদিন আর কি হসপিটালে গিয়েছিল, ওর একটা রিলেটিভ ওখানে অ্যাডমিটেড ছিল, and for some reason he had to stay in the hospital. রাতে থাকা পড়েছে ওর। তো মাঝরাতের দিকে আর কি, ওকে, রাত তখন মাঝরাত না, পরে আর কি 2-3টা সকাল আর কি, তখন যে বলে গভীর রাত। এই সময় ও হঠাৎ করে হি হ্যাজ টু গো টু দ্য বাথরুম। তো হাঁটে, ও কোনো কারণে যেই ফ্লোরে ওয়েটিং এ ছিল সেখানকার বাথরুমটা দেখে বন্ধ, মানে খোলা না। তো যেটা করে, হেঁটে ওই এলিভেটরটাও বন্ধ পায়, বন্ধ পেয়ে সিঁড়ি দিয়ে নামতে সম্ভবত এটা 5 তলায় ছিল, তো 4 তলায় দেখে লাইট বন্ধ, সব মানুষ নেই, মানে ডার্ক পুরো। ও তারপরে ফ্লোরে নেমে দেখে হালকা আলো আছে। তো হেঁটে যে একটা জায়গায় দেখে ওয়েটিং রুম। তো সেখানে কিছু মানুষ বসে আছে মাথা নিচু করে, বিভিন্ন বয়সের বসার পর ও হেঁটে যায়, যে দেখে যে ওখানে মানুষ বসা, আর একটু সামনে একটু আলো আধারি, আলো কম, কিন্তু একটা দরজা আর কি, ঢোকার দরজা আর কি। তো কাছাকাছি যায়, তো বাথরুমের দরজা তো এরকম হওয়ার কথা না। তো যায় দেখে ওখানে একটা লোক দাঁড়ানো, বুড়া একটা লোক দাঁড়ানো। তো তাকে জিজ্ঞেস করতেছে বাথরুমটা কোথায়। তো বুড়া ওর কথার কোনো উত্তর না দিয়ে হাত দিয়ে ওকে দেখা দেয়। দেখানোর পর ও হেঁটে যায়, যে দেখে যে আসলে দরজা একটা, ওই যে বাথরুমের সাইন দেওয়া। তো এটা খুলে ও ঢোকার পরে ওর মনে হচ্ছে ভিতরে কিন্তু খালি, অনেকগুলো আপনার ওইরকম ইউরিনাল যেরকম থাকে আর কি আছে, আর ওইরকম 3-4টা বাথরুমের আছে। তখন ঢোকার পরে ও বাথরুমেই না দাঁড়ায়, ভিতরে যে বাথরুম যখন ইউজ করতে, এখন মনে হচ্ছে যে ওই ভেতরে আর কি, যে ফাঁকা জায়গাটা যেখানে বেসিন টেসিন থাকে, ওখানে মনে হচ্ছে যে কথা বলছে মানুষ। তো বাথরুম থেকে বের হয়ে আসে, ফাঁকা জায়গাটা দাঁড়ায়। তো দাঁড়ানোর পরে দেখে কেউ নাই, কিন্তু ওই শব্দ শুনছিল এখানে। তো তারপরেও কি করে, হাত ধুতে যায় বেসিনে যখন হাত ধুচ্ছে, ও আয়নার মধ্যে দেখে একটা ধোঁয়াশা, মানে ওই যে বুড়া মানুষ যে ওকে হাত দিয়ে দেখাইছে, সেই লোকটাই কিন্তু ছায়া
মানে ইটস নট মানে পুরো একটা ফুল ফিগার একটা মানুষ এরকম না। সেই লোকটা ছায়া মনে হচ্ছে যে ট্রান্সপারেন্ট টাইপের। আচ্ছা, সে এসে ওর কাপ চেপে ধরে ওকে মানে চেপে ধরে আর কি। ও বুঝতেছে যে ওকে চেপে ধরতেছে কেউ, মানে বেসিনের যে কলটা ছাড়া ওখানে ওর মুখ নিয়ে যাচ্ছে। তো প্রাণপণ চেষ্টা করে অনেক, ও প্রাণপণ চেষ্টা করে বের হয়ে আসার জন্য। তো এক সময় সে স্ট্রাগল করে কি মানে ছুটতে সক্ষম হয়, ছুটে দৌড় দিয়ে গেটটা খুলে ফেলে। খুলে বাইরে আসলে কেউ নাই। ওই যেখানে ওয়েটিং রুমে মানুষ বসা ছিল ইটস টোটালি এমটি, এবং ওই যে আলো ওয়েটিং রুমে আরেকটা আলো জ্বালানো ছিল সেটাও বন্ধ। মানে ওই ওয়েটিং রুমটা শুধু একটা আলো আধারের খেলার মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আর ওই যেই দরজার সামনে বুড়াটাকে দাঁড়াতে দেখছিল ওই হেঁটে ওই দরজার সামনে যায়। যাওয়ার পরে মানে বিদেশি ওর সাহসী, ওরা এতটা ভয় পায় না সাধারণ দেশে। হেঁটে যেয়ে দেখে ওই দরজার মধ্যে লেখা আছে মর্গ, আচ্ছা, ওখানে লাশ সংরক্ষণ হয় আর কি। তো ওইটা দেখার পরও খুব ফ্রিকড আউট হয়ে ও মানে দৌড়ায় বের হয়ে আসে। এসে ওই সিঁড়ি দিয়ে স্টেয়ারকেস দিয়ে নামা শুরু করে। তো যখন নামতেছে তখন পিছন থেকে দেখে যে ওই বুড়া ওই যে বৃদ্ধ লোকটা ওকে ধরছিল সে দাঁড়ায় আছে সিঁড়ির গোড়ায়। সে দাঁড়ায় থেকে ওকে বলতেছে যে তুমি চলে গেলে, তোমাকে তো আমরা রাখতে চাচ্ছিলাম এখানে, কেন চলে গেলে? তো ও দৌড় দিয়ে আরো নিচে আসে, এসে পরের ফ্লোরে মানে একটা ফ্লোর ক্রস করার পর বেশ আলো পায়। সেখানে যে দেখে যে মানুষজন আছে আর কি, হাসপাতালে 2-1 মানুষ রাতে যারা কাজ করছে। তো বলে যে আমি মাত্র উপরে গেছিলাম, এরকম একটাই বলতেছে মানে ফেস করছি। বলছে তুমি কোথায় গেছিলা? ওই 4তলা ওখানে, ওইটা আমাদের মর্গ এখন না, ওইটা অ্যাবান্ডেন মর্গ, ওখানে আমরা এখন কিছু সংরক্ষণ করি না, এখন লাশ টাশ থাকে না। তুমি কি বলতেছো? ওইটা পড়ে আছে, ওইটাকে রিনোভেশন করা হবে। হ্যাঁ, ওটা রিনোভেশন করাবো, ওখানে আমরা কিছুই করি না, ওই বাথরুম টাথরুম সব বন্ধ, ওই ফ্লোরে তুমি কেন নামছো? এবং ওই ফ্লোরের মধ্যে স্ট্রিপ দেওয়ার কথা, ওই যে মানে ডু নট এন্টার, ওই যে সিঁড়ির গোড়ায় হলুদ ফিতা দেয় না বলে, ওরকম দেওয়ার কথা ছিল। তো ওইটা তো আছে, তুমি কেন গেছো? তুমি এটা ক্রস করে গেছো? অবশ্য না, আমি ওরকম কিছুই দেখিনি, আমি এমনি ঢুকছি। তো বলে ওই যে ওদের এখানে একজন মানে মেল ছিল আর কি, সে বলছে আচ্ছা চল লেটস গো এন্ড লেটস সি। ও হেঁটে ওর সাথে উঠে আসছে দিতে, এসে দেখে ঠিকই যে ইয়ালো আপনার স্ট্রিপ দেওয়া ওখানে, যে ডু নট এন্টার, ভিতরে ঢোকা যাবে না। কিন্তু সে কিন্তু যখন গেছে তখন এটা দেখেনি, কিছুই দেখতে পায় বেরোনোর সময় দেখেনি। আচ্ছা, এটা একটা ছোট ঘটনা। আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে ওই হাসপাতালে যে ওইটা কি জানা আছে আপনার, যে মর্গটা কেন বন্ধ হয়ে গিয়েছিল, এর পেছনে কোনো কারণ আছে নাকি? এরকম কারণ আসলে ও স্পেসিফিকলি যেটা খবর পায়নি, বাট ও যেটা জানছে যে ওই হাসপাতালের যে ওই ফ্লোর গুলাকে ওরা রিনোভেশন করছে অনেক আগের, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কার ওগুলো। আচ্ছা, তো ওরা ওই রিনোভেশন করতে চাচ্ছে, করার জন্য ওরা বন্ধ করছে। তো মানে ও খুব ফ্রিকড আউট ছিল ব্যাপারটা নিয়ে, মানে আচ্ছা, ভেরি আপসেট। এর পরে ঘটনা কি দেশের? এরপরে ঘটনা আচ্ছা, দেশেরটা শুনে ফেলি। আচ্ছা, শুরু করবো। হ্যাঁ, sure, আচ্ছা, please. এটা কিন্তু একটু সময় নিতে পারে আর কি। তাহলে আমি ছোট ঘটনা শুনে তারপর আচ্ছা। বড় ঘটনাটা একটু পরে শুনছি। আচ্ছা, ছোট্ট ঘটনা বলি। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা, স্কুল লাইফের। জি, সম্ভবত মানে এসএসসি পরীক্ষা যখন দেয়, এসএসসি পরেই তো ওর রেজাল্টটা খারাপ হয়েছিল। তো খারাপ হওয়ার পর বাসায় মানে বকাঝকা করার পর সে রাগ করে বের হয়ে যায় বাসার থেকে। বাসার থেকে রাগ করে বের হওয়ার পরে বেসিক্যালি ও যেটা করছিল মানে ফ্রেন্ডদের সাথে খুব একটা মানে সবার সাথে যেতে পারেনি আর কি, যেহেতু সব ফ্রেন্ডরা একসাথে পার্টি করতেছে এরকম ছিল। তো ও যেটা করে, ও চলে যায় মানে আরেকটা বন্ধুর কাছে, যে বন্ধুটা আপনার মানে আমাদের মোহাম্মদপুর এলাকার নিকটস্থ মানে বাজারের কাছে আর কি এক জায়গায় থাকে আর কি। তো সেই ফ্রেন্ড তাকে মানে আনফরচুনেটলি বাসায় জায়গা দিতে পারে না। ও যেটা করে, সেখান থেকে সে বের হয়ে এসে আপনার রাতে থাকার জন্য যে জায়গাটা পায় সেটা হচ্ছে কাঁচা বাজারের অপোজিটে একটা জায়গা। সেখানে একটা ছাদের উপরে ছোট রুমের মতো, রুম ঠিক না মানে আর কি, একটা ছোট জায়গা, মানে জায়গাটা আসলে বস্তি টাইপের আর কি, ওটার উপরে একটা জায়গা। তো সেখানে ও আপনি স্টে করে। তো রাতে যখন ও স্টে করে, তো অনেক রাত পর্যন্ত জেগেছিল, তখন মানে কেবল উঠতি বয়স, সিগারেট তো খায়, সিগারেট খাচ্ছে। তো হঠাৎ করে মানে অনেক রাতে ওর চোখ যায় বাজারে কাঁচা ওই যে রাস্তাটার দিকে। তো দেখে ওখানে একটা মানুষ, বেশ শর্ট, মানে বেশি হলে হয়তো 3 ফিট এরকম হবে, এরকম সাইজের একটা মানুষ। সে হাঁটতেছে, আবার মানে হামাগুড়ি দিচ্ছে, গড়াচ্ছে, আর ওই ট্রেনের পাশে যে ময়লাগুলো ওগুলো হাত দিয়ে নাড়তেছে। আচ্ছা, তো অনেকক্ষণ দেখে ফার্স্টে ভাবছে যে কোনো হয়তো এখানে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদের কর্মী টর্মী হবে, অনেকক্ষণ পাত্তা দেয় না। তারপর একটু পরে ওর মানে কিউরিয়াসিটিটা বাড়ে, যেটা বারবার এরকম করতেছে কেন। তো ও যখন নিচে আসে, ওই বিল্ডিং থেকে নিচে নামে, এসে ওই গলির মাথায় দাঁড়ায় দেখে যে কি ঘটনাটা কি। তো তখন ও দূর থেকে দেখে যে কয়েকটা কুকুর ওই লোকটাকে দেখে দূর থেকে দেখে লেজ নাড়তেছে, গড়গড় করতেছে, কিন্তু কাছে আসতেছে না। বাট ওর সাহস বেশি ছিল, হি ওয়াজ ভেরি কিউরিয়াস।
ও হেঁটে যায় ওই ওই লোকটার কাছাকাছি যায়, যে সে লোকটাকে ডাক দেয়। যখন ডাক দেয় লোকটা তার দিকে ফিরে তাকায়, ফিরে তাকায় দেখে লোকটার চোখের জায়গায় কোনো চোখ নাই, গর্ত ভিতরে, আর মুখের ভেতর দাঁত টাত কিছু নাই। ওর দিকে মনে হচ্ছে যে গালটা মানে ফাঁপা, ভেতরে কিছু নাই। ওর দিকে তাকায়, মানে একটা গোঙানির মতো সাউন্ড করে। আচ্ছা, এটা দেখে ও খুব ভয় পায়, মানে এটা আনহিউম্যান, মানে মানুষের মতো কোনো কিছু না। খুবই স্বাভাবিক। এটা দেখে ও দৌড় দেয়, দৌড় দিয়ে ও সোজা ওই ব্যাক করে ওই যেখানে থাকার কথা ওইখানেই যায়, যে ও উপরে উঠে মানে থরথর করে কাঁপতে থাকে। তারপর ও আবার কিউরিয়াসিটি হয় একটু, তখন তাকায় দেখে মানে কিছু নাই, কিন্তু ওই কুকুরগুলা ওই যেখানে ছিল ওখান থেকে কাছ থেকে এসে ওই গড়গড় করতেছে এলাকা দিয়ে, একটা মানে মনে হচ্ছে কাউকে ফলো করে যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, কুকুরগুলো এক পর্যায়ে কুকুরগুলো জাস্ট গুলির মাথায় যে প্রচন্ড ঘেউ 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 করতে থাকে, মানে এই হচ্ছে একটা ছোট ঘটনা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু SMS এ যাব, এবং SMS এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাইম আমাদের SMS করেছেন মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সাথী, SMS করেছেন আমাদেরকে অনিকা কিশোরগঞ্জ থেকে, ডেভিড আমাদের SMS করেছেন আমাদেরকে খোকন সিলেট থেকে, SMS করেছেন আলামিন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মেহরাব ময়মনসিং থেকে, রাফি আমাদের যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, মামুন আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন আচ্ছা ড্রিম টাচ, ওকে, এবং আমাদেরকে SMS করেছেন মাসুদ পারভেজ। এছাড়া আমাদেরকে SMS করেছেন অস্থির আমান সহ আরো অনেকে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। এই ঘটনাটি অবশ্য আমাদের এখানকার উপস্থিত যারা রয়েছেন, যে সমস্ত গেস্ট, তারা কেউ বলবেন না। আমরা এবার ঠিক রেকর্ড ফাইলটা চালাবো। একদম মানে মাসুম এবার প্রস্তুতি নিয়েছে, সেই জন্য আরো একবার বলি, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভুল FM হন্টেড বাই এয়ারটেল। রয়েছে আমি রাসেল এবং আমার সাথে রয়েছে মাসুম। আর পাচ্ছি আপনাদের SMS পাঠানোর নিয়ম রয়েছে, মোবাইলের মেসেজ আপনাকে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আমাদের যদি ইমেল করতে চান তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি আপনাকে লিখে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। চলে যাচ্ছি আরো একটা রেকর্ড ফাইল, যেটা সাউন্ড ফাইল, এবং এটা কেউ একজন রেকর্ড করে পাঠিয়েছেন। এটা একটা রেকর্ডেড ভার্সন একটা ঘটনার, সেটা আমরা শুনবো। চলুন শুনে আসি আগে। হাই আসল ভাইয়া, বহুত এফএমের অল লিসনার্সকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাতেছি। আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে সংগীতা সিং করছি। আমি অনিকা আঞ্জুম প্রমিস, এইবার এসএসসি পাস করলাম। তো আসল ভাইয়া, আমি তোমাদের সাথে আজকে আমার লাইফে ঘটে যাওয়া খুব উইয়ার্ড একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবো। এক্সপেরিয়েন্সটা হয়েছিল আমার বাগেরহাটে। আমি তখন আমার আম্মু, নানি, আমার ছোট বোনের সাথে বাগেরহাট ঘুরতে গেছিলাম। তো আমরা একদিন রাতে আমার আম্মুর নানু বাড়িতে ছিলাম। ওই দিন আমার আম্মুর এক খালার বাসা, আমাদের রাতে দাওয়াত ছিল। আমার আম্মুর নানু বাড়ি থেকে আম্মুর খালার বাসার ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটের, যদি একটু জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায়। বাট গ্রামে তো সন্ধ্যার পর বুঝোই অনেক মানে ঝোপ ঝাড়, ভুতুরে একটা ওয়েদার সৃষ্টি হয়। তো আমার আম্মু একটু ভয় বেশি পায়। তো আমরা করলাম কি, আমরা গাড়ি নিয়ে আমরা মেইন রোড দিয়ে গেলাম। মেইন রোড দিয়ে যাওয়াতে একটু টাইম বেশি লাগলো, বাস এটা কোনো প্রবলেম না। আমরা যখন খাওয়া দাওয়া শেষে ফিরতেছি এমন টাইমে রাস্তার মাঝখানে একটা খুব বলবো না, মানে মাঝারি টাইপের এইজ, যেমন আমার আম্মুদের এইজ বা ওই টাইপের কিছু একটা হবে। এটা থামায় ড্রাইভারকে বললো যে বাবা দেখো আমি অনেক অসুস্থ, আমি আমার গাড়িতে যাবো, যাইতে পারতেছি না, তো তোমরা যদি আমাকে একটু সামনে নামিয়ে দাও আমার একটু ভালো হইতো। তো এরকম বৃদ্ধ মহিলা দেখলে তো অবভিয়াসলি যে কারোর মনে দয়া হবে। তো আমার আম্মু, আমার নানি ওনাকে গাড়িতে উঠালেন, উনি আমার পাশে এসে বসলেন। কিছুক্ষণ পরে আসলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মানে অদ্ভুত একটা গন্ধ বেরোতেছে, মানে খুব বাজে একটা গন্ধ, ড্রেনের ময়লা টাইপের গন্ধ। আমার যে এত মেজাজ গরম হয়েছিল বুঝাইতে পারবো না। তারপরে হঠাৎ করে আমার ডান হাতের উপরে মহিলাটা তার হাত রাখার পরে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে মহিলাটা হাতটা হিউজ পরিমাণে ঠান্ডা, এন্ড হাতটা পুরো কাটা ভর্তি করা। আমি 2 সেকেন্ডের জন্য জাস্ট পুরো চুপ হয়ে গেলাম।
আমি কিছু করতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না, আমি যে চিল্লাবো আমার মুখ যে সাউন্ড বের হইতেছে না। তো এইভাবে আমার 2-3 সেকেন্ড পার হয়ে গেছে। তারপরে আমি জোরে একটা চিল্লানি দিলাম আম্মু বলে, তখন আম্মু নানি সবাই পেছনে যখনই তাকালো দেখলো যে মহিলাটা পুরো ভ্যানিশড, এন্ড আমিও মহিলাটাকে খুঁজে পাই নাই। আমরা তখন বাসে আসার পরে আমি আম্মুকে পুরো কাহিনীটা খুলে বললাম, বা আম্মু আর নানি তো দেখছে যে ওনারা তো নিজে গাড়িতে মহিলাটাকে উঠাইছেন, এন্ড পরে যখন দেখলেন যে ভ্যানিশ তখন তারা আমার কথা বিলিভ করলেন, নাহলে মেবি বিলিভ করতেন না। এন্ড এই ঘটনাটা ছিল আমার লাইফের সব থেকে উইয়ার্ড ঘটনা। হয়তো বা শুনে অতটা ভয় লাগতেছে না, বাট আমার সাথে হচ্ছে, তো আমি এই জিনিসটা তখন ফিল করছি যে এটা আসলে কত বড় একটা কিছু হয়ে গেল। 2-3 মিনিটের মধ্যে তোমার হাতের উপর কেউ হাত রাখলো, তার হাতটা ঠান্ডা এবং কাটা কাটা, তারপর তুমি কিছুক্ষণ পর দেখলা যে মানুষটা পুরো ভ্যানিশড। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং মাসুম। আজকের এপিসোডে আমরা সাউন্ড ফাইলগুলো প্লে করার চেষ্টা করছি কিছু কিছু, এবং সেই সাথে আমাদের আজকের অতিথিরা আছেন, তারাও একে একে তাদের ঘটনাগুলো শেয়ার করবে। আনফর্চুনেটলি যদি কেউ আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে আপনাকে ডায়াল করতে হবে, এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি চাইলেই তখন শুনে ফেলতে পারবেন। এবং ভূত এফএম টিউন, সেটা যদি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনার খুব একটা সহজ বুদ্ধি আছে, যেটা হচ্ছে যে এখন যে আমরা টিউনটা প্লে করছি এটা ভূত এফএম টিউন। এটা যদি আপনি আপনার নিজের টিউন করে ফেলতে চান, তাহলে আপনি যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে। কোড নাম্বারটা আমি খুব স্লোলি বলছি, 92125, এবং এটা অ্যাক্টিভ করতে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে সেই কোড নাম্বারটি, যেটা হচ্ছে 92125, এবং এটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি কেউ আমাদেরকে ইমেল পাঠাতে চান, তাহলে সেটা অবশ্যই খুব মন দিয়ে শুনবেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। এইখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই আপনাদের ঘটনাটি উল্লেখ করে পাঠিয়ে দিন। আর সেই সাথে কে স্টুডিওতে আসতে চান বা কে চান যে আমরা ঘটনাটি পড়ে শোনাই, সেটাও যদি আপনি আমাদেরকে লিখে পাঠান তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমাদের এখানে আমাদের ভূত এফএম অনেকবারই এসছেন একজন, আপনারা সবাই নাম জানেন তার, সেটি হচ্ছে কায়সার রহমানি। তিনি শাহবাগ ঢাকায় থাকেন এবং তিনি বহুবার আমাদের এখানে এসেছেন। আজকে তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি চেষ্টা করছেন, বাট তার পেশাগত কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। তো তার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আমি পড়ে শোনাতে চাই। থাকে না, বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘটনা প্রচলিত থাকে, এবং সেই ঘটনাগুলো অনেক দিন ধরে চলতে চলতে ওখানে মানে সবার মুখে মুখে ঘোরাফেরা করে। সেরকমই একটা ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সেরকমই একটা ঘটনা আমরা এখন পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল। সেখানে আজও খোঁজ করলে গোরের বংশ নামে একটি বংশের সন্ধান মিলবে। ঘটনাটির সূত্রপাত আজ থেকে 50-60 বছর আগে। গ্রামে একটি সালিশ বসে। সালিশে এক মহিলাকে বেত্রাঘাত করা হয়। সেদিনই রাতে মহিলাটি জ্বর নিয়ে মারা যায়। পরের দিন সকালে তাকে সরাইল স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। বলে রাখা ভালো, সালিশের কারণ ছিল সেই গ্রামেরই কারো সাথে মহিলাটির বিয়ে হয়েছিল। পরবর্তীতে সে গর্ভধারণ করে, কিন্তু স্বামী তার দায়িত্ব নিতে অস্বীকার করে। মহিলাটি তার পেটের সন্তান নিয়ে মারা যায়। দাফনের পরবর্তী 2 দিন পর কবরস্থানের পাহারাদার রাতে তার কবর থেকে আশ্চর্য রকমের শব্দ শুনতে পায়, অনেকটা হাড়ের সাথে হাড় ঘর্ষণ লাগলে যেমন শব্দ হয়। পাহারাদার পরের দিন ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানান। রাতে তারাও কবরের পাশে গিয়ে হাড়ের ঘর্ষণের শব্দ শুনতে পান। স্থানীয় নাম করা হুজুর পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেন, একদিন পর কবরটি কালো কাপড় দিয়ে ঢাকা হয় আর কবর খোঁড়া হয় হুজুরের নির্দেশে। সবাইকে অবাক করে দিয়ে হুজুর কিছুক্ষণ পর কবর থেকে বের করে আনেন এক নবজাতক, মা যথারীতি মৃত। মা শিশুটিকে গর্ভে নিয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে শিশুটির দায়িত্ব স্থানীয় সুধী সমাজ নিয়েছিল।
শিশুটি গোরের বংশ নামে বেড়ে উঠেছিল। কবর থেকে শিশুর জন্ম বিষয়টির জন্য লোকজন বিষয়টি ভৌতিক ব্যাপার হিসেবে ব্যাখ্যা করতে লাগলো। বাচ্চাটির ভেতরে অদ্ভুত সব ব্যাপার লক্ষ্য করা গেল। নবজাতকটি কখনো কাঁদত না। স্থানীয় কৃষকের বাড়িতে সে বেড়ে উঠছিল। সে যখন নাকি পূর্ণবয়স্ক হঠাৎ হঠাৎ গভীর রাতে তার মায়ের কবরের সামনে বসে থাকত। কারোর সাথে কথা বলতো না। গোরের বংশের প্রথম সন্তান ছিল সে। তার বিয়েও হয়, সন্তান হয়, কিন্তু এক রাতে গ্রামবাসী শুনতে পায় অদ্ভুত শব্দ, হাড়ের ঘর্ষণের শব্দ। সকালবেলা গ্রামবাসী ছুটে যায় গোরের বংশের প্রথম উত্তরাধিকারের বাড়িতে। গোরের বউ ঘরে মূর্ছা গেছে, সন্তান কাঁদছে। সে সুস্থ হলে জানা যায় গতকাল রাতে গোরের বংশ রাতে হঠাৎ অদ্ভুত শব্দে অদ্ভুত প্রাণীর রূপ ধারণ করে। নিচের অংশ নাকি ঘোড়ার পায়ের মতো, আর ওপরের অংশ বর্ণনাতীত। এমন আকার ধারণ করে কবরস্থানের মায়ের কবরের দিকে ছুটে চলে যায় গোর। যখন যায় সারা ঘর থেকে নাকি কর্পূরের গন্ধ। তারপর আর ফিরে আসেনি। তবে সে নাকি তার স্ত্রীকে প্রায়ই বলতো সময় শেষ হয়ে গেছে, মা চলে যেতে বলেছে। তার বউ জানে না সে কবরেই গেছে কিনা। আসলে সে ফিরে আসেনি। বউ আর সন্তান টিকিয়ে রেখেছিল অদ্ভুত বংশ টিকে আছে এখনো। এ কাহিনী সেখানকার মানুষের মুখে মুখে। খুব অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করতে খুবই কষ্ট হয়, কিন্তু এই কাহিনীটি সবার মুখে মুখে। কিভাবে হয় এরকম ঘটনার জন্ম আমি ঠিক জানি না। আপনাদের কাছে নিশ্চয়ই অসংখ্য ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমাদের পাঠাবেন, আমাদের ইমেল করবেন। ইমেল অ্যাড্রেসটি আমি আরো একবার বলছি, boothfm@radiofurti.fm। আমরা চলে যাব ঘটনায়। বাবু ভাই ওয়েট করছেন তার সেই বড় ঘটনাটি বলার জন্য। আমরা বাবু ভাইয়ের কাছে যাব তার সেই বড় ঘটনাটি শোনার জন্য। বাবু ভাই প্লিজ আপনার সেই পরবর্তী ঘটনাটি বলুন। হ্যালো লিসনার্স, এই ঘটনাটি আমার ফ্রেন্ডের কাছে শোনা আর কি, তার মামার ঘটনা। আচ্ছা ওনার মামার নাম বলে রাখি রাহাত মামা। আচ্ছা। তো আমার ফ্রেন্ডের মামার ওনার শখ ছিল মাছ ধরা। উনি মাছ ধরতে ভালোবাসতেন। তো মাছ ধরতেন ঠিক বেশিরভাগই রাতের বেলা, মানে সন্ধ্যার পরে। যেমন আগে আপনার একটা ফ্রেন্ডস ছিল আমাদের ঢাকা শহরেও, ধানমন্ডি লেকে কিন্তু অনেক এরকম ছিল আর কি, মাছ ধরার একটা ব্যাপার ছিল, চৌকি ছিল ছোট ছোট। তো এটা গ্রামে। তো উনি একদিন এরকম সন্ধ্যার পরে ওনার বড়শি নিয়ে বের হয়েছেন মাছ ধরবেন, আর সাথে ওনার সেই মাছ ধরার যে মাছ রাখার জন্য যে পাত্র আর কি সেটা নিয়ে। তো বাসার থেকে হেঁটে উনি আসছেন। মাছটা ধরতে হচ্ছে নদীতে। নদীর এমন একটা প্রান্ত ছিল যেটা আপনার ঢাল ঠিক না, সরাসরি নেমে গেছে আর কি, সরাসরি নদীতে নেমে গেছে। ওখানে যেত রাতের বেলা মাছ ধরতে। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো ঠিক যখন বাজার ক্রস করেন উনি দেখেন আরেকজন মানে লোক, তার হাতেও একটা বড়শি। আচ্ছা। এবং উনিও আসছেন। তো ওনার সাথে সাথে হাঁটছেন। তো উনি জিজ্ঞেস করলো এক পর্যায়ে যে আপনি মাছ ধরেন? বলে জি। তো বলতেছে যে আপনাকে তো আমি দেখিনি এর আগে কখনো, আমি তো প্রায় মাছ ধরি। তো বলছে হ্যাঁ আমিও মাছ ধরি, আমারও মাছ ধরার শখ। হয়তো দেখেননি, বা হয়তো আপনাকে আমি দেখেছি বা আপনি দেখেননি, এরকম আর কি। তো দুইজনে হেঁটে হেঁটে যায়। ওই লোকটা কথা বিশেষ বলছিল না, যে মাছ আরেকজন যে যাচ্ছে খুব বেশি কথা বলছিল না ওনার সাথে, কমিউনিকেশন খুব কম। তো উনি রাহাত মামায় জিজ্ঞেস করছিল মাঝে মাঝে কোথায় থাকেন, আপনাকে তো আমি চিনি না, এই এলাকায় যদি থাকেন, হ্যাঁ এখানে আপনার বাড়ি কোথায়? সে বলছে এখানেই বাড়ি, আমি কম আসি, খুব কম আসি, মাছ ধরি আমি, কম আসি। তবে এখানে ওই লোকটা মাছ ধরা না বলে বারবার বলছিল মাছ শিকার করি। আচ্ছা। সে বলছিল মাছ শিকার করি আমি। এনিওয়ে, তারপর হেঁটে হেঁটে দুজনেই ওখানে পৌঁছায়, ওই আপনার সেই নদীর পাড়ে যেখানে মাছটা ধরবে। তো যখন ওরা আসছিলেন তখন কিন্তু নীরব হয়ে গেছিল চারিপাশ। অন্য সময় যেমন ঝিঝির ডাক শোনা যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে গ্রামে যেটা মানে কমন, অনেক সময় দেখা যাচ্ছে কুকুর কাটছে কোথাও, ওই দিন কোনো শব্দই ছিল না। আচ্ছা। তো উনি বেশ পরিবর্তনটা উনি লক্ষ্য করছিল আর কি, যে রাহাত মামাকে ব্যাপারটা কি মানে একটু ডিফারেন্ট লাগছে আজকে। এবং সাথে সঙ্গী আছে একজন, সঙ্গী সাধারণত না থাকে না, হয়তো কোনো সময় সাথে কাউকে নিয়ে আসে উনি বাড়ি থেকে সাথে জন্য, আর বেশিরভাগ সময় একলা মাছ ধরে আর কি। তো যেখানে মাছ ধরবে ওই জায়গাটা উনি নির্ধারণ করলো যে এখানে মাছ ধরবো। ওই পাশের লোকটা বলছে এখান থেকে ওই পাশে মাছ বেশি শিকার করা যাবে আপনি যদি যান, মানে আর একটু দূরে একটা জায়গা। উনি বললো ঠিক আছে চলেন, আমি তো সবসময় ধরি, দেখি আপনার কথা আজকে মানি, দেখি ওখানে পাওয়া যায় কিনা। তো উনি ওই ভদ্রলোকের সাথে হেঁটে হেঁটে গেলেন, যে ওই যেখানে মাছ ধরবে লোকটার দেখানো জায়গায় বসলেন। বসে লোকটা বলতেছে আজকে পূর্ণিমা, আপনি কি খেয়াল করেছেন? বলে যে না আমি খেয়াল করিনি। তারপর তাকায় দেখেন আজকে পূর্ণিমা, অনেক আলো, এই সময় মাছ শিকার করতে খুব মজা। তো উনি তাকায় দেখলো আসলেই আকাশে পূর্ণ চাঁদ। তো উনি বলছে যে আমরা কি একই জায়গায় ছিপ ফেলবো দুজন? বলে হ্যাঁ একই জায়গায় ফেলেন।
তো ওই রাহাত মামা ছিপ ফেললো, ওই ভদ্রলোকও ছিপ ফেললো, দুজনে ছিপ ফেললো, ছিপ ফেলে বসে আছে। তো কোনো মানে নড়াচড়া নেই মাছের জন্য, যে আপনার বসে থাকতে হয় অনেকের, যে কখন গেলে মাছ আপনার এই টোপ গেলে আর কি, সে কারণে। তো কিছুক্ষণ বসে থাকার পরে তো উনি একটু বোরিং হয়ে গেছে। মামা বলতেছে যে আপনি মানে ওর গল্প জমানোর চেষ্টা করতেছে। তো ভদ্রলোক ওনার সাথে গল্প বেশি করছে না, সেও দাস মনে বসে আছে। তো ওই দিন বেশ অনেকক্ষণ এসে মাছ গিলছে না, টোপ গিলছে না। তো উনি বললো যে দেখেন, আপনার বুদ্ধিতে আমি এখানে আসলাম, আমার মনে হয় ওইখানে গেলেই মাছ ধরা বেশি যেত। আমি যেখানে বসি ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, কিছুক্ষণ পরে একটা মাছ পাই। তো উনি বললো যদি আপনি অনুমতি দেন আমি একটু পানিতে নামবো। ওই ভদ্রলোক বলছে, উনি বললো আপনি পানিতে নামবেন রাতের বেলা? এটা তো সেই নদীর সেই ঘাটনা যেখানে মানুষ পানিতে নামে, এটা সরাসরি নেমে গেছে জায়গাটা। বলে আপনি দাঁড়ান, আমি নামছি। তো উনি দেখলো ভদ্রলোক হেঁটে গেল ঠিক নদীর পাড়ে, এবং কোনো কাপড় খোলা নেই, কিছু নেই, আস্তে করে পানিতে নেমে গেল। এটা দেখে ওনার কাছে একটা অস্বস্তি লাগছে, একটা লোক কিভাবে এরকম খাড়া পাড় থেকে ফট করে পানিতে নেমে যায়, এবং মানে মানে খুব মানে উদ্ভট একটা জিনিস। তো উনি একটু চিন্তা করতেছে। তো উনি বসে আছে, উনি তাকায় দেখতেছে লোকটা নাই, মানে লোকটাকে দেখা যাচ্ছে না। একটু পর থেকে লোকটা পানি থেকে উঠছে, মানে সে পানিতে ডুব দিয়েছিল, উঠছে, তার হাতে মাছ, পানি থেকে উঠেই দেখা যাচ্ছে তার হাতে মাছ। সে মাছ ধরে নিয়ে পানি থেকে উঠছে, উঠে বলছে দেখছেন মাছ কিন্তু আমি শিকার করতে পারছি। তো উনি তখন বেশ থতমত খেয়ে গেছে, থেকে বলতেছে যে আপনি মাছ মানুষ বড়শি ধরে আপনি হাত দিয়ে মাছ ধরলেন কিভাবে? এবং সেই লোক পানির থেকে এক ওই ঘাট থেকে সে উঠে গেল, পাড়ে উঠলো খুব সাবলীল ভঙ্গিতে, যেভাবে সাধারণ মানুষ উঠতে পারে না। তখন উনি একটু ভয় পেয়েছে, যেটা মনে হয় স্বাভাবিক কিছু নাও হতে পারে। উনি মনে মনে দোয়া পড়তেছে। তো উনি যখন দোয়া পড়তেছে লোকটা হাসতেছে, হেসে বলে কি আপনি কি মনে করছেন যে আপনি দোয়া পড়বেন আর আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, আমি কিন্তু দোয়া পড়া সেরকম কিছু না, মানে আপনি যেরকম চিন্তা করছেন সেরকম কিছু না, আপনি দোয়া টোয়া পড়ে কোনো লাভ নেই। তো মামা ভয় পেয়েছে, বেশ ভয় পেয়েছে। এই পর্যায়ে ওনার মাছ ওই যে বড়শিতে ফতনাতে নাড়াচ্ছে, তো উনি টানছে, দেখে বড় একটা মাছ উঠছে ওনার। ওঠার পরে উনি খুব খুশি। এই যে ওনার যে ভিতরে যে একটা মানে আপনার উত্তেজনা, এই উত্তেজনায় কিন্তু উনি ভুলে গেছে ওই লোকের কথা। আবার তা মাছটা উঠে উনি রাখছে, রাখার পরে উনি আবার ছিপ ফেলার জন্য সেখানে আপনার টোপ দিচ্ছে, টোপ দিয়ে আবার ফেলতেছে। তো লোকটা বলতেছে আপনি মাছ ধরবেন কিন্তু মাছ কিন্তু নিয়ে যেতে পারবেন না, শিকার করা মাছ সব আমাকে দিয়ে যেতে হবে এখানে। তো উনি তখন থতমত খেয়েছে, লোকটার প্রেজেন্সটা আবার তার মনে পড়লে আসছে। ওই লোকটা ভিজা, যথারীতি টপ টপ করে পানি পড়তেছে গাছ থেকে। ওই লোকটা হাসছে ওনার টাকায়, হাসি বলছে মাছ নিয়ে যেতে পারবেন না, মাছ কিন্তু আমাকে দিয়ে যেতে হবে, শিকার করা মাছ এখান থেকে আমি কাউকে নিতে দিই না। তো উনি এই পর্যায়ে প্রচন্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে উনি করছে কি ওই ছিপটা নিয়ে হাঁটা ধরছে। হাঁটতে গেলে ওনার যে মাছের যে পাত্র যেখানে উনি মাছ রাখছিল দেখে নাই, সে মাছটা ওখানে নাই। আচ্ছা, তাহলে কোথায় মাছটা এখানে নাই। ওই যে ওই ভদ্রলোক ওনার যে পাত্র বা কিছু সেটার মধ্যে মাছটা আছে। এবং এই পর্যায়ে ওই লোকটা কোনো কথা না বলে সে আপনার ওই তার পাত্র তুলে হাঁটা ধরলো, কোনো কথা না বলে হাঁটতেছে যেই দিক থেকে আসছে সেদিকে না, আচ্ছা সাইডের আরেকটা দিকে। তো উনি কিছুক্ষণ তাকায় ছিল লোকটার দিকে, যে লোকটা কোথায় যায়। যে দেখলো যে ওই দূরে গাছগাছালি আছে গ্রামে, সেই গাছগাছালির মধ্যে আস্তে আস্তে করে লোকটা ঢুকে গেল ওই মানে ঝোপঝাড়ের মতো জায়গাটার মধ্যে, এবং মানে আর কেউ ফিরে আসতেছে না। তো উনি প্রচন্ড ভয় পেয়েছে। উনি ওনার ওই যে আপনার বড়শি টর্শি সব ফেলে দৌড়ায় উনি বাসায় এসে ওনার জ্বর আসছে অনেক, এবং উনি পরদিন এই ঘটনা বলছে। তো ওই আপনার ওই বাড়ির মধ্যে গ্রামের অন্য মানুষ তারা বলছে যে এই লোকটা যে যার কথা মানে আপনি যাকে দেখছেন, এই লোক এই এলাকা এক সময় ছিল, সে কিন্তু এক সময় মাছ ধরতো। হ্যাঁ, মাছ ধরছে যে একদিন রাত্রি মাছ ধরতো আপনার মতো। সে এক সময় পানিতে পড়ে এরকম মারা যায়, এবং ইটস বিন লং টাইম, মানে প্রায় 20-25 বছর আগে লোকটা মারা যায়। এবং একে আজকে আপনি দেখছেন, এর আগেও এরকম 1-2 দেখছে। আপনার সাথে দেখা হয়ে গেল আজকে। বাহ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা মানে ঘটনা শেয়ার করার জন্য। আসলে মাছ মারা নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, এটা একটু ডিফারেন্ট ছিল আসলে। আর আমার কাছে সত্যি মনে হয় যে অনেক রাত্রেবেলায় সবচেয়ে বড় যে জায়গাটা ছিল বর্ণনা, মানে আমার নিজে হিসেবে আমি শিউরে উঠেছিলাম যে যখন তিনি আবারও সেই লোকটার কথা মনে পড়লো এবং দেখলেন যে গা ভেজা, টপ টপ করে পানি পড়ছে, সামনে এসে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর আর কি, যে এই দৃশ্য দেখে কারো আসলে ঠিক থাকার কথা না।
যাই হোক, আপনার মামা অনেক সাহসী, উনি এখন ঠিক সুস্থ আছেন তো? ঠিক আছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডের মামা আর কি। আচ্ছা। আমি ইনফ্যাক্ট ওনাকে দেখিনি, ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আচ্ছা। ও যেহেতু মামা ডাকে, ওই হিসাবে মামা ডাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে নিঝুম এসএমএস করেছেন খুলনা ডুমুরিয়া থেকে নয়ন। সিনথিয়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সুমন। এছাড়াও হৃদয় এসএমএস করেছেন, ডেভিড এসএমএস করেছেন। ডেভিড অনেক প্রশংসা করছেন বাবু ভাইয়ের, তার কাছে অনেক ভালো লাগছে ঘটনাগুলো। এছাড়াও জেরিন আমাদের এসএমএস করেছেন, তিনি হরর মুভিজ অনেক পছন্দ করেন। আমি নিজে খুব পছন্দ করি, আমি হরর মুভিজ প্রচুর দেখি এবং পছন্দ করি। এছাড়াও আমাকে এসএমএস করেছেন মাহমুদুল নরসিংদী থেকে, আমাদেরকে আশি এসএমএস করেছেন বাড্ডা থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। তিনি গত সপ্তাহে অনেকগুলো এসএমএস করেছিলেন, তার এসএমএস একটাও পড়া হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আজকে পড়ে ফেলেছি। হাসান চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, বাবু ভাইয়ের প্রশংসা করেছেন। পূর্ণ আমাদের এসএমএস করেছেন, ফয়সাল আমাদের এসএমএস করেছেন, তিনিও বাবু ভাইয়ের অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমরা আরেকটা ঘটনা যাব, তবে এটা অবশ্যই রেকর্ডেড। আমাদের আরো একজন ভাই, তিনি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছেন, আজকে উপস্থিত হতে পারেননি স্টুডিওতে। এবং আপনারাও চাইলে এরকম আপনাদের ঘটনাগুলো, যারা দেশের বাইরে আছেন বিশেষ করে, রেকর্ড করে আমাদেরকে ইমেইল করতে পারেন, আমরা সেটা প্লে করব ঠিক এখন যেমন করছি। আমরা আরো একবার আপনাদের ইমেল অ্যাড্রেসটি স্মরণ করিয়ে দিতে চাই, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। চলে যাই আরো একটি ঘটনায়। হ্যালো রাসেল ভাইয়া, আমি সিয়াম যশোর থেকে। আমি যেই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমাদের গ্রামেরই একটা ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা ঘটেছে আজ থেকে ঠিক 3 বছর আগে। আমাদের গ্রাম যশোরের ঝিনাইদহের বাবরা গ্রাম। এই গ্রামে একটা ভ্যান চালক ছিল, আমরা তাকে করিম কাকা বলে ডাকতাম। উনি অনেক সাহসী একজন ভ্যান চালক ছিল। উনি রাতের দিকে প্রায় হসপিটালের থেকে মরা লাশ টেনে নিয়ে যেত, এতে উনি অনেক বাড়তি পয়সা পেত। তো একদিন উনি হসপিটালের থেকে একটা রোগী লাশ আত্মীয়ের বাড়ি পৌঁছে দিল। তো উনি পৌঁছে দিয়ে যখন সেই রাত 11টা-12টার দিকে বাসায় ব্যাক করছে, তো আমাদের ওই বাবরা গ্রামে একটা রেল ক্রসিং আছে। রেল ক্রসিংটা উনি যখন ক্রস করে পার হচ্ছে, এমন সময় হঠাৎ করে ওনার ভ্যানের ওজনটা অনেক দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। উনি যখন পিছনে ঘুরে তাকালো, কিছুই দেখতে পাইল না। ভ্যান একদম খালি ছিল, মাত্র লাশ পৌঁছে দিয়ে উনি বাসায় ব্যাক করছে। তো ভ্যান একদমই খালি, তো বারবার তাকাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। একটা সময় উনি একটু ঘন ঝোপঝাড় এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে ভ্যানটা। হঠাৎ করে যখন উনি পিছনে তাকাইলো, তখন উনি দেখতে পেল যে তার ভ্যানের পিছনে একজন বসে আছে, বাট জাস্ট ওইটা একটা ছায়া, একটা ধোঁয়াশে কালো একটা ফিগার, ছায়ার মতো ফিগার, ট্রান্সপারেন্ট, এবং জাস্ট বসে আছে। তো এটা দেখে অনেক ভয় পেয়ে গেল। যদিও সাহসী থাকার কারণে কোন রকমের দোয়া দরুদ পরে উনি চালাতে থাকলো। ভ্যানের ওজন অনেক ভারী হয়ে গেছিল, ভ্যান চলছিলই না। অনেক কষ্টে ওনাকে ঘাম ঝরায় প্যাডেলিং করে দেন কোন রকমে বাসা পর্যন্ত গেল। বাসায় যাওয়ার পর উনি ঘরে সবার সাথে চিল্লাচিল্লি তুলে দিল যে কে কোথায় আছো, এরকম সব ঘটনা খুলে বললো। দেন পরের দিন হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে আনলো। ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, বাট এতে আরো ভয়াবহ ঘটলো ঠিক 3 দিন পরে। 3 দিন পরে ওই ভ্যান চালকটা রাতে তার রান্নাঘরে বসে ভাত খাচ্ছিল। হঠাৎ করে বেড়ার ফাঁক দিয়ে তার ঠিক সামনেই, সে যেখানে বসে ভাত খাচ্ছিল সামনে দিয়েই বেড়ার ফাঁক দিয়ে একটা হাত কে জানি বাড়াই দিল। সে কিছু চাচ্ছে, ভাত বা এরকম কিছু চাচ্ছে, হাত বাড়াই দিল। This track was downloaded from FusionBD.com. তো এটা দেখে তো সে খুব ভয় পেয়ে গেল, এরকম হঠাৎ করে একটা হাত কিভাবে ঢুকে এলো। তার রান্নাঘরে তার হাতের কাছে একটা কুড়াল ছিল, দা বলা যায়, ওই দা ছিল। ওই দা দিয়ে সে ওই হাতের মধ্যে সজোরে কোপ মারলো, এবং কোপ মারার সাথে সাথেই হাতটা অদৃশ্য হয়ে গেল। সবচেয়ে ভয়ানক বিষয় এটা যে সে যখন কোপ দিল, হাতটা কাছে নাই বা 2 খণ্ড হয়ে পড়ে যায় নাই, জাস্ট অদৃশ্য হয়ে গেছে। কিন্তু অদৃশ্য হয়ে যাওয়ার পর
ওইখানে সাদা সাদা রক্তের মতো কিছু পড়েছিল। রক্ত তো লাল হয়, আর সেটা ছিল সাদা সাদা, মানে লিকুইড তরল ছিটে পড়েছিল, রক্ত যেভাবে ছিটে পড়ে থাকে। কিন্তু সেই স্পষ্ট তার মনে ছিল যে হাতটা কাটে নাই, জাস্ট অদৃশ্য হয়ে গেছে। ঠিক এর পরের দিন থেকে ওই লোকটা অনেক অসুস্থ হয়ে যায়, প্রচুর অসুস্থ হয়ে যায়। এভাবে সে অসুস্থতায় 2-3 বছর ঢুকে, এবং তার অনেক কষ্ট হইতো যে এরপর মানে 1 বছর পর সে মোটামুটি পাগলই হয়ে যায়। সে যখন মানে স্বাভাবিক মানসিক ভাবে সুস্থ ছিল কিন্তু শারীরিকগত ভাবে অসুস্থ ছিল, তখন সে বলতো যে তার শরীরে খুব জ্বালা পড়া হচ্ছে, কি জানি তার শরীরে খাবলে দিচ্ছে, তাকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, ডাক্তার দেখানো, ওঝা সবকিছু হয়েছে, বাট সে কোনো সুস্থ হয় নাই। অনেক হুজুর টুজুর দেখাও কোনো সুস্থ হয় নাই। একটা সময় সে মানে এই কষ্ট সহ্য করতে না পেরে সে তার বাসার যে টয়লেট আছে, টয়লেট গামছা পেঁচায় সে সুইসাইড করে। তো এটাই ছিল স্টোরি। থ্যাংক ইউ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারসেল, আর সাথে আছে আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে, এবং তার ঘটনা আমরা শুনবো। তার আগে কিছু SMS পড়ে ফেলি। হিমেল আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন, হিমেল বলেছেন যে শেক্সপিয়ার যদি আমাদের ভূত এফএম শুনতেন তাহলে তিনি একটা রিমার্কেবল একটা নাটক মানে ড্রামা আর একটা তিনি প্রডিউস করতে পারতেন, এরকম একটা ব্যাপার তিনি বলেছেন। ওকে, শেক্সপিয়ার আমাদের ঘটনা শুনছেন, মানে শুনতে পারবেন না, কিন্তু আমরা শেক্সপিয়ারকে নিয়ে কোনো ঘটনা জন্ম দিতে পারি আর কি। যদি কেউ এক্সপিরিয়েন্স করে পারেন যে স্বয়ং শেক্সপিয়ার তার সামনে চলে এসেছে, তাহলে একটা নতুন ঘটনা জন্ম হতে পারে, এবং সেটা আমরা ভূত এফএম কিন্তু শেয়ার করতে পারি। মারিহা আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি যে দীপ, জনি, ঘোস্ট কন্ট্রোল রুম, আলভি আমাদের SMS করেছেন, মাসুম পুলিশ SMS করেছেন, পুলিশ লাইন থেকে SMS করেছেন, নাফিস SMS করেছেন, ঈশা সহ আরো অনেকে। আচ্ছা, চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। ওকে রাসেল ভাই, আচ্ছা, ঈশার ঘটনাটা আমি একটু বলছি। ঈশা আবার একটা কোশ্চেন করেছেন যে বাবু ভাই আপনি কি সব ঘটনা কি মানে নিজের নাকি কালেক্ট করেছেন? না, আপনি বলে নিয়েছেন অনেকগুলো ঘটনা আপনি কালেক্ট করার। বেশিরভাগই কালেক্ট ঘটনা মানে প্রথম দিকে বলেছিলাম কয়েকটা, সেটাই এখনো 2-1টা আছে, কিন্তু ওগুলো এখন বলছি না আর কি। আমরা প্রতিদিনই প্রায় শোনা যায়, এক একজন আসে, ফ্রেন্ড ছোট ভাই এসে বলে এক একটা, তখন আসলে ওইটা শেয়ার করি। ওকে, আমরা শুনবো। আচ্ছা, এই ঘটনা হচ্ছে আমার সেজ মামার, এন্ড এটা অনেক আগে, তখন আপনার কি বলবো যে কত সালের দিকে হবে, অ্যারাউন্ড 80 সাল এরকম কোন একটা সময় আর কি। তখন আপনার মিরপুরের এই এলাকা খুব মানে আনডেভেলপড ছিল আর কি, অন্ধকার গাছগাছালিতে ভরা থাকতো আর কি জায়গাটা, মানে এত ডেভেলপড। এখন তো মিরপুর অনেক জনবহুল হয়ে গেছে, তখন এতটা ছিল না। তো আমার মামা আপনার মিরপুর 12:30 দিকে কোন একটা কাজে গিয়েছিল, তখন ধরেন রাত 8:30-9টা বাজে। তো উনি ওখান থেকে যখন ব্যাক করে প্রায় 10:30-11টা বাজে। তো ওই সময় ওই টাইমটা অনেক গভীর রাত ওখানে। তো উনি ওখান থেকে হেঁটে হেঁটে আসছেন রাস্তা দিয়ে, যেই এলাকার ভেতর দিয়ে আসছিলেন, এলাকাটা সম্পূর্ণ নিশুতি, গ্রামের মতো পুরো, মানে ইট ওয়াজ রিয়েলি লাইক এ ভিলেজ। ওই সময় পুরো গ্রামের মতো ছিল আর কি। তো হেঁটে হেঁটে আসছেন, একটা রাস্তা, পায়ে চলা রাস্তা, ওটাকে উনি আসছে, আশেপাশে তেমন কিছুই নাই। তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে এক জায়গায় যেয়ে দেখে একটা চাতাল মানে 4টা খুঁটি, আর উপরে একটা আপনার একটা ছাদের মতো আছে, এবং ওই চাতালটা মানে আর কি মানে বৌদ্ধদের বা কারো বানানো ছিল সামহাও, ওখানে তারা কিছু করতো আর কি, কোন একটা আপনার রিচুয়াল বা কিছু পালন করতে এক সময়। তো উনি দূর থেকে দেখে ওই চাতালের নিচে গোল হয়ে কুকুর বসে আছে, অনেকগুলো কুকুর, প্রায় 8-10টা কুকুর বসা ওখানে। তো উনি কুকুরগুলো দেখে একটু ভয় পায়, কারণ নর্মালি যদি কুকুর মানুষকে মানে আপনার ধাওয়া করে তাহলে কিন্তু উনি কামড় টামড় দেয়, এটা একটা ভয় ওনার মধ্যে ছিল। আর এরকম নির্জন এলাকার মধ্যে কুকুর কতগুলো রাতের বেলা এমনি ভয়াবহ। তো উনি কুকুরগুলো দেখে, তো উনি দেখে একটু মানে সাউন্ড না করে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করে। এই সময় দেখে কুকুর ওনার দিকে ফিরে তাকাচ্ছে, এবং সবগুলো কুকুরই একসাথে ফিরে তাকাচ্ছে ওনার দিকে, এবং সবগুলো কুকুর, এমনি কুকুরের চোখ রাতে লুমিনেট করে, হ্যাঁ জ্বলছে। তো উনি বেশ ভয় পায়, ভয় পেয়ে উনি করে কি আস্তে আস্তে হেঁটে যাওয়া শুরু করে, এবং উনি জানে যে কুকুর ভয় পেলে অবশ্যই ধরবে, ওনাকে আক্রমণ করবে। তো উনি ফর সাম রিজন দেখে কুকুরগুলো কিছু বলছে না, চুপচাপ বসেই আছে। তো উনি হেঁটে হেঁটে ঠিক চাতালের সোজাসুজি যখন আসছে, এই সময় উনি দেখলো একটা কুকুর আচ্ছা হেঁটে আসছে ওনার দিকে,
হেঁটে আসছে এবং গড়গড় গড়গড় সাউন্ড করছে আর কি। তো এই অবস্থায় উনি করে কি আরো জোরে হাঁটা শুরু করে, দেখে কুকুরটা ওনাকে ফলো করা শুরু করলো এবং ওই সাউন্ড শুধু গড়গড়, এখনো ডাকছে না, ঘেউ ঘেউ করছে না। তো গড় করতেছে, উনি আরো জোরে হাঁটে, কুকুরটা আরো আসে এবং ঠিক ওই মোমেন্টে উনি ফিল করতেছে ওনার পাশ থেকে বাতাস যাচ্ছে অনেক, মানে দমকা বাতাস গুলো জানো ওরকম, মানে ডান দিয়ে বাম দিয়ে স্যাট স্যাট করে বাতাস পার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাতে উনি খুব মরিড হয়। আমার বাতাসটা এরকম যে পাশ থেকে কোনো গাড়ি বা হাই স্পিডে বাইক পাস হয়ে গেলে যে বাতাসের ধাক্কা টাকা চলে যাওয়ার পরে যে বাতাস চলে যাবে সেরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় এবং এক পর্যন্ত দৌড়ানো শুরু করে। তো উনি যখন দৌড়ানো শুরু করলো তখন হঠাৎ উনি খেয়াল করে যে একটা না সবগুলো কুকুর একসাথে ওনার পিছে পিছে দৌড়ে আসতেছে। আচ্ছা, তো উনি তখন চিন্তা করে যে মানে দোয়া পড়া শুরু করে এবং চিন্তা করে যে আমাকে এখান থেকে সরতে হবে কোনোভাবে সামহাও, মানে এই রাস্তাটা পুরাই একটা পায়ে চলা রাস্তা, আশেপাশে বাড়ি ঘরও নাই, গাছগাছালি এবং ওই পিছনে চাতালটা, এবং চাতালটা দেখতেও কেমন একটা অদ্ভুত আকৃতি, মানে মানে ভীতিকর একটা চেহারা চাতালটার। তো উনি দৌড়ে দৌড়ে উনি রাস্তা মানে এই সাইডে একটা গলি পেয়ে দৌড় দিয়ে এসে পড়ে একটা মেন রোডের কাছে, মেন রোডটা আর কি। মেন রোডের কাছে যখন আসে তখন উনি দেখে একটা মিলিটারি ট্রাক, আর্মি ট্রাক যাচ্ছে। তো আর্মি ট্রাক যখন দেখে উনি একটু সাহস পায়, সাহস পেয়ে পিছনে তাকায়, দেখে কোনো কুকুর নেই ওনার পিছনে, দেওয়ার নো ডগস, মানে একদমই নাই। এবং দূর থেকে ওই চাতালও দেখা যাচ্ছে দূরে, সেখানে কোনো কুকুর টুকুর কিচ্ছু নাই এবং ওই মানে ওই পিছনে কুকুরও নাই। তো উনি একটু মানে স্বস্তি পায় যে মনে হয় মানে এটা অধিভৌতিক কিছু হোক বা দেখ চলে গেছে। তো উনি চাইলে ট্রাকের কাছে রাইট চাইতে পারতো, কিন্তু এটা চায় না উনি, ওটাই ভুল করে উনি। মানে ট্রাকটা চলে যাওয়ার পরে উনি কিছুক্ষণ দাঁড়ায় থাকে রাস্তার পাশে, গলা টলা শুকায় গেছে, কিছুক্ষণ দাঁড়ায় থেকে উনি আবার হাঁটা শুরু করে। যখন হাঁটতেছে আবার দেখে সামনে ওই কুকুরগুলা। আচ্ছা, এবার রাস্তার পাশে, কিন্তু মেন রোডের পাশে, মেন রোডে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, কুকুরগুলো রাস্তার পাশে দাঁড়ায় আছে। ওকে। এবং এইবার উনি খুব ভয় পায়, উনি করে কি রাস্তা ক্রস করে, রাস্তাটা ক্রস করে ওই পাশে চলে যায়। রাস্তা ক্রস করার পর যেটা দেখে যে কুকুরগুলো রাস্তা ক্রস করতেছে না, কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, সারিবদ্ধভাবে দাঁড়ায় থেকে ওনার দিকে ওই গড় 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 সাউন্ড করতেছে। তো উনি ওখান থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য দৌড় দেয়। তো ওই দৌড়াচ্ছে আর উনি ওই বাতাসটা আবার ফিল করতেছে পাশ থেকে, ওনাকে স্যাট স্যাট করে বাতাস ক্রস করে করে যাচ্ছে। তো একটা পর্যায়ে উনি যে একটা জায়গায় বসে, কারণ উনি দেখতেছে উনি পারতেছেন, কুকুরগুলো এখন দেখতেছে একটু পর পর, সামহাও কুকুর ওনাকে উনি দেখতেছে না যে দৌড়ে আসতেছে, কিছু দূর পর পরে ফলো করে উনি একটু পরে দেখে কুকুর দাঁড়ায় আছে ওই পাশে। আচ্ছা, উনি রাস্তার এই পাশে এক জায়গায় উনি বসে বসে দোয়া পড়ে, আয়তাল কুরসি পড়ে পড়ে মানে নিজেকে ফু দেয়, ফু দেওয়ার পরে একটু স্বস্তি ফিল করে করে আস্তে আস্তে হাঁটে এবং উনি বুঝতে পারে যে কুকুরগুলো ফর সাম রিজন রাস্তাটা ক্রস করে না আর কি, ওদের অবস্থান রাস্তার ওই পাশে। তো উনি হেঁটে হেঁটে পার হয়ে উনি যখন নাকি একটু মানে একটু জনবহুল আর কি, মিরপুরে যেখানে নাকি যে আপনার ওই মানে কিছু ই আছে, ক্যাম্প ট্যাম্প আছে, ই আছে, ওখানে যখন চলে আসে তখন দেখি কুকুর টুকুর কিছু নাই আর কি। যাক, উনি ওখান থেকে আর কি সরে আসে আর কি। সরে আসে। আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা কি ছোট একটা ঘটনা শুনতে পারি? আর একটা ছোট ঘটনা শুনতে পারি? হ্যাঁ, এটা শুনতে পারেন। ছোট ঘটনা শুনে ফেলে আমরা শেষ করে ফেলি আজকে। এই ঘটনাটা বলতে আমার একটু চিন্তা হচ্ছে, কারণ বাসাটা আমার বাসায় ঘটনাটা। আচ্ছা, তখন আমার বাসা নির্মাণাধীন, বাড়িটা তৈরি হচ্ছে তখন। তো আমাদের যে ফ্ল্যাটটা আমরা প্রথম উঠলাম ওটা হচ্ছে আমাদের দোতলার ফ্ল্যাটটা, আর অন্য কোনো ফ্ল্যাটে কোনো মানুষ নাই, পুরোটা মনে করেন একটা স্ট্রাকচার এবং ওই কিছু দেওয়াল করা, হ্যাঁ এরকম একটা অবস্থা আর কি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আচ্ছা, তো পানির ব্যবস্থা যেটা ছিল ওপরে টেম্পোরারিলি একটা গাজি পানির ট্যাঙ্ক বসানো এবং সেখান থেকে পানির সাপ্লাই নিচে আসে। তো কখনো কখনো হঠাৎ পানি শেষ হয়ে যেত, ট্যাঙ্কটা তো ছোট, একটা ফ্যামিলির প্রয়োজনে দেখা যাচ্ছে পানি যথেষ্ট সাপ্লাই হয় না ওইখানে। তো একদিন রাত ঠিক 1:30টার দিকে, আমার ওই রাতটা আমি রাতে জেগে থাকি, হ্যাঁ, তো আমার শাওয়ার নেওয়ার অভ্যাস, আমি গেছি বাথরুমে, যেয়ে দেখি পানি নেই কলে। তো পানি আমি ভাবলাম যে হয়তো পানি শেষ হয়ে গেছে, বাট আরেকটা জিনিস হতে পারে যে পানি হয়তো ওই অনেক সময় যেখানে একটা ক্লাম ছিল পাইপে সেটাও খুলে যায়, তো যে কোনো একটা হতে পারে ইদার ওয়ে। তো আমি ফার্স্টে কি করলাম, আস্তে করে, এবং জিনিসটা ভীতিকর কেন বলছি, তখন আমাদের লিফটটাও তৈরি হয়নি, ওই লিফটের যে ডোমটা মাঝখানে যেটা দিয়ে লিফট ওঠে ওই জায়গাটা দোতলা পর্যন্ত, একতলা পর্যন্ত কংক্রিটের একটা জায়গা এবং রডগুলো সব এলোমেলো ভাবে ছড়ায় আছে, পরবর্তীতে সেটা উপরে উঠবে। মানে আপনি যদি অ্যাজ ইউ ক্লাইম্ব দ্য স্টেয়ার্স একটা একটা করে সিঁড়ি উঠেন, আপনার নিচের দিক তাকালে খুব ভীতিকর লাগবে জিনিসটা। আমি ফার্স্টে দোতলার থেকে তলায় নামলাম, নিয়ে দেখলাম যে
মোটরের সুইচটা অন করলাম, করে আবার বাসায় আসছি। বাসায় এসে আমি দেখলাম কল ছেড়ে কিছুক্ষণ পর 5-10 মিনিট পরে পানি আসছে না। তো আমি যেটা করলাম, আবার বের হলাম। আমি বুঝলাম যে ক্লাম খুলে গেছে উপরে। আমি আস্তে আস্তে উঠছি, আমার 3 তালা 4 তালা, যখন এক একটা তালা উঠছে তখন কিন্তু আমার ভয়ের পরিমাণটা বাড়ছে। আচ্ছা, মানে গা শিরশিরা একটা, মানে শিরশিরানি একটা অনুভূতি আর কি। যখন 4 তালা 5 তালা উঠলাম, মানে তখনই মানে বেশ ভয়াবহ অবস্থা। মানে পুরো বাসাটা খালি, খোলা, নিচের দিক তাকালে একটা ভীতিকর চেহারা। এবং ফাইনালি আমি যখন 6 তালা ক্রস করছি, তখন মনে হচ্ছে যে দরজা জানলা খোলা, কেউ বেরিয়ে আসবে দৌড়ে, এরকম একটা মানে মানে চেহারা আর কি। মানে বিচ্ছিরি রকমের একটা চেহারা, মানে ভয়ঙ্কর। এবং ওই 6 তালা পার হয়ে আমি এক সময় ছাদে উঠলাম। ছাদে ওঠার পরে ঠিকই আমি দূর থেকে দেখলাম ট্যাঙ্কি পাইপটা খোলা। তো পাইপটা খোলা, আমি যে পাইপটা ধরলাম, ধরে পাইপটা লাগাচ্ছি, এই সময় মনে হলো আমার কানের কাছে কেউ ফিস ফিস করে কিছু বললো আমাকে। মানে ফিস ফিস কথা, সেরকম একটা ফিস ফিস। আমি ফট করে মানে চমকা উঠে আমি পিছনে তাকিয়েছি, নোবডি ওয়াজ দেয়ার, মানে কেউ নাই, পেছনে কেউ নাই। ফিস ফিস করে তখন আমার গায়ের লোম সব দাঁড়ায় গেছে, যে কে এরকম মানে ফিস ফিস করলো কে। এবং আমি তাকালাম, তাকায় দেখি ওই ছাদের এক কোনায় একটা ছোট পিলারের মতো ছিল, ওটার মধ্যে একটা প্যাঁচা বসে আছে। প্যাঁচাটা প্রায় আপনার পিলারের উপর বসার থেকে প্রায় 1 থেকে 1.5 ফিট হাইট ওটার বসা। আচ্ছা, এবং আমি দেখে একদম মন্ত্রমুগ্ধর মতো তাকাইছিলাম প্যাঁচাটার দিকে। আচ্ছা, এই সময় আমি হঠাৎ করে দেখে আমার পিঠে হাত দিছে। আমি খুবই চমকা উঠছে এবং আওয়াজ আবার তো পাঞ্চিপ, যেই হোক তাকায় দেখি যে আমাদের ওই মানে বিল্ডিং এর মিস্ত্রি যে নিচে ঘুমাতে একজন, সে দাঁড়ায় আছে পিছনে। সে আমাকে বলল যে ভাই এত রাত্রে ছাদে উঠবেন না একলা, ছাদে উঠছেন? তখন আমি বললাম যে কেন, কি হয়েছে? বলে বিল্ডিং এ রাতের বেলা এরকম চলাফেরা করা ভালো না, নির্মাণাধীন ভবন অবশ্যই না, আচ্ছা, ছাদে উঠবেন না। তখন আমি একটু টেনশনে পড়লাম যে আসলে কি এটা কি মিস্ত্রি বা অন্য কেউ। আর তাকাইছি যে প্যাঁচাটা কিন্তু নাই, ওই যে লম্বা প্যাঁচা দেখছি বললাম পিলার, ওইটা নাই। আমি ফট করে বললাম কি ভাই আপনার কাছে কি সিগারেট আছে? তো উনি বললো আছে, কিন্তু এই সিগারেট কি আপনি খাবেন? আমি বললাম যে হ্যাঁ খাবো, দেন। তো উনি আমাকে একটা সিগারেট বের করে দিলেন, হেভি সিগারেট, ওইটাই নিলাম। নেওয়ার পরে আমি বললাম ম্যাচ আছে, ম্যাচ দিল। সিগারেটটা ধরানোর পরে আমি বুঝলাম যে উনি মানুষ। আচ্ছা, কিন্তু ওই ফিস ফিস আমার কানের কাছে কে করছে, আর ওই প্যাচাটার এক্সপ্লেনেশন আমি পাইনি, এখনো পর্যন্ত পাই না। এখনো বলতে পাইনি। ওকে, এই ছিল ঘটনা। যাই হোক, আমরা ঘটনা শুনলাম। আমাকে অনেকগুলো SMS করেছেন ডেভিড এবং তিনি বলছেন রাসেল ভাই আপনার দেখা বেস্ট হরর মুভি কি? আসলে হরর মুভি এখন আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু কিছু কিছু নাম যখন আমার মানে সবসময় মনে পড়ে, যেমন সাইলেন্ট হিল, ড্র্যাগ মি টু হেল, সাউন্ড সিস্টেম ভালো থাকলে ড্র্যাগ মি টু হেল, হ্যাঁ খুবই ভালো। মিরর দেখেন, মিরর, তারপর হচ্ছে কেস 39, এক্সোসিজম অফ এমিলি রোজ, অরফ্যান, অরফ্যান, এই টাইপের মুভিগুলো খুবই 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 মজা। আরেকটা মুভি ছিল যে যদিও সেটা আমার মনে হয় যে কিছুটা ব্রিটিশ মানে আর কি আপনার ফান্ডিং এ তৈরি ছবিটা, এটার নাম ছিল দ্য আননেমেবল। এই ছবিটা অনেকে দেখেনি। শাটার, আমার কাছে আরো কিছু, আমার কাছে এই মুহূর্তে কেন যেন মনে পড়ছে না, মানে বেস্ট হরর ফিল্মের মধ্যে যে কটা ছিল আমি কিছুতেই মনে করতে পারছি না। জাপানিজ হরর ফিল্ম, এবং সেটা জাপানিজ, এবং সেটা আবার অনেকটা মানে সেটা আবার পরে ইংলিশেও হয়েছে। শাটার তো আছে, আরো কিছু আছে, যেমন মানে না ডার্ক ওয়াটারটা অতটা বেশি ভালো না, কিন্তু আরো কিছু মুভি আমার না মানে এখন এই মুহূর্তে মনে পড়ছে না। বাট মানে অনেকেই মনে করেন যে মানে হরর মুভি মানে কাটাকুটি হ্যান্ড মানে সবসময় একটা নতুন স্টাইল এসে গেছে, গোর অ্যাকশন, বাট গোরটা আসলে হররের পর্যায়ে পড়ে না, ঠিক ওই জিনিস না আসলে। এনিওয়েজ, আজকে আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। আরো দেখতে পাচ্ছি শিমুল কুমিল্লা থেকে এসএমএস করেছেন, আমাদের অপসরা চট্টগ্রাম থেকে সুপ্ত আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, অপসরা কিন্তু অনেক প্রশংসা করছেন বাবু ভাইয়ের। তারপরে আমাদেরকে এছাড়া হচ্ছে ইহতিমাম এসএমএস করেছেন বাবা। এছাড়া আমাদেরকে জিফরান এসএমএস করেছেন, মার্জুক এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন পূর্ণ, থ্যাংক ইউ দিয়েছেন আমাদেরকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে আসিফ এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাবু এসএমএস করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সুপ্ত আছে, অনেকেই একজনই অনেক এসএমএস করছেন। হিমেল আমাদের এসএমএস করছেন, অনেক সিলেট থেকে এসএমএস করেছেন, রুবেল আমাদেরকে এসএমএস করছেন মাইমন সিং থেকে, এবং তিনি বলছেন বাবু ভাই মনে আসলে জিন। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। আজকে একটা বড় একটা ইভেন্ট আছে, সবাই জানেন নিশ্চয়ই, যে লন্ডনে আজকে
অলিম্পিকের আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, তো সেটাও নিশ্চয়ই অনেকে দেখবেন। যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমরা যাবার আগে আরো একবার প্রতিদিনের মতো বলে যাই, vootfm@redberryfurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিলে খুবই খুশি হব। এমন কোনো ফোন নাম্বার ইউজ করবেন না যে ফোন নাম্বারে কখনোই আপনাকে পাওয়া যাবে, অর্থাৎ ভৌতিক কোনো ফোন নাম্বার ইউজ করবেন না। যাই হোক, আগামী সপ্তাহে আবার নতুন অতিথি এবং নতুন সব ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন।